আচ্ছা, কালকে যেটা আমরা যতটুকু করছিলাম সেটা যদি একটু দেখি এখন। খুব বেশি কিছু করি নাই, খুবই অল্প কিছু ছিল। হ্যাঁ, বলেন। বলেন, শুনতেছি। কেউ কি কিছু বললেন? আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করতেছি। আমরা কালকে এতটুকু পর্যন্ত কমপ্লিট করলাম, যেটা হচ্ছে যে শুধুমাত্র ব্যানার পার্টটা। তো এখানেও হচ্ছে আমাদের আরেকটু এক্সট্রা কাজ করতে হবে, এবং সেই কাজগুলো আজকে আমরা কমপ্লিট করলাম, পুরোটাকে কমপ্লিট করে দেন হচ্ছে আমাদের ছোটোখাটো যে জিনিসগুলো সেগুলো আমরা ফিক্স করে ফেলবো, ঠিক আছে? তো আমি একটু পিএইচডিটা ওপেন করতেছি এখন আবার। ছবিটা ফটোশপ থেকে তো ট্রিম করাটা তো করতে পারছেন নাকি, যারা বাসায় ট্রাই করছেন একটু? হুম, ফটোশপ থেকে ট্রিম করা। হ্যাঁ ভাই পারছি। আচ্ছা, এরকম ফ্রি পিএইচডি কিন্তু গুগলে অনেক আছে, ঠিক আছে? গুগলে সার্চ করলে ফ্রি পিএইচডি লিখে ফ্রি বিজ বা তারপর হচ্ছে ফ্রি পিক, এসব অনেক যা আছে, ওয়েবসাইট আছে, সেখান থেকে এগুলো পাওয়া যায় ফ্রি। তো ওইখান থেকে আপনি পছন্দ মতো ওগুলো নিয়ে নিজে নিজে বাসায় ট্রাই করতে পারেন, ঠিক আছে? কারণ আমরা কিন্তু যাই করি না কেন, আমরা কিন্তু সব কিছু ডিজাইন ফলো করি, আমরা কিন্তু নিজে ক্রিয়েটিভ কিছু করি না। আর ওই দিন একজনের সাথে কথা হয়ে যতটুকু বুঝলাম, যে আমাকে বলছে, যে আমাকে ডেয়ার দিয়েছে, যে বলেন তো যে 2000 সালের পর থেকে নতুন কিছু কি আবিষ্কার হয়েছে কিনা। আমি অনেকক্ষণ চিন্তা করে কিছু পাইলাম না। তখন দেখলাম যে না, আসলেই যা কিছু আবিষ্কার হয়েছে সব 2000 সালের আগেই আবিষ্কার হয়ে গেছে। এই 2000 সালের পর থেকে মানুষ শুধু আমরা যেটা করতেছি ওইগুলোকে মডিফাই করতেছি, হয় বাড়াচ্ছি নয় কমাচ্ছি, নতুন কিছু অ্যাড করতেছি, বাট একদম পুরো মানে জিনিস, কিন্তু এখন পর্যন্ত মানে আহ, দেখাইতে পারিনি আমি তাকে ওই দিন। আচ্ছা। আচ্ছা ভাই একটা কোশ্চেন করি। হ্যাঁ, বলেন। আচ্ছা ভাই, গ্রাফিক্স ডিজাইনে যেমন একটা লোগো একজন থেকে আরেকজন কপি করতে পারে না, হ্যাঁ, তখন এটা কপিরাইট ভায়োলেশনের আওতা পড়ে যায়। হুম, কিন্তু এইখানে কি এরকমই? কারণ আমি দেখতেছি সবই তো একই রকম লাগতেছে অনেক দিন, শুনেন, এইখানে সবগুলো হচ্ছে দেখতে। যেমন আমি বলি, আপনার কপিরাইট ভায়োলেশন কখন হবে? আপনার কপিরাইট ভায়োলেশন হবে যে এই যে আমরা যে ডিজাইনগুলো করতেছি এগুলো কিন্তু হয় ফ্রি, নয়তো বা আমরা পারচেস করে নিছি, এবং এগুলো কিন্তু আমরা গুগলে মনিটাইজেশনে পাঠাচ্ছি না। যখন আমরা একটা ওয়েবসাইটকে হুবহু কপি করবেন তখন আপনি কপিরাইটের ইস্যুতে পড়ে যাবেন, কিন্তু হুবহু কপি তো কখনো হয় না, ঠিক আছে? তার কন্টেন্ট চেঞ্জ থাকবে, তার সব কিছু চেঞ্জ থাকবে, হয়তো বা তার ডিজাইন বা স্টাইলটা হয়তো বা সেম থাকবে, বাট তার কন্টেন্ট কিন্তু চেঞ্জ, তার ইমেজগুলো চেঞ্জ, তাহলে কীভাবে কপিরাইট হবে? ও আচ্ছা ভাই, তাহলে কি আমি একটা ওয়েবসাইট থেকে একটা সেকশন নিতে পারি, আরেকটা ওয়েবসাইট থেকে আরেকটা সেকশন নিয়ে একটা ফলো ওয়েবসাইট করতে পারেন, বানালে হ্যাঁ, কি? ডিজাইন ফলো করতে পারবেন, ডিজাইন কপি করা যাবে, বাট নট কন্টেন্ট, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে? যেমন হচ্ছে যে এখানে আপনি দেখছেন এই অ্যারো বাটনটা, এই অ্যারো বাটনটাকে আপনি যে কোনো ওয়েবসাইটে ইউজ করতে পারেন, আপনাকে কেউ বাধা দিবে না। বাট আপনি স্ট্রিক লেখাটা আপনি নিতে পারবেন না, বা হচ্ছে এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টগুলো আপনি ডিরেক্ট নিতে পারবেন, বা এই যে ইমেজটা ইউজ করছে সেই ইমেজটা আপনি ডিরেক্ট ইউজ করতে পারবেন না। অর্থাৎ ওর যে কন্টেন্ট থাকবে কন্টেন্ট নিতে পারবেন না, বাট আপনি ওর থেকে ডিজাইনের আইডিয়া নিতে পারবেন, এবং এভাবে কিন্তু করা হয় অ্যাকচুয়ালি, ও আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে? তো তাহলে এই তো ভাই ওয়েব ডিজাইনারদের ওইরকম কোনো কপিরাইট ভায়োলেশন নেই, কারণ কন্টেন্ট তো কখনো সেম হয় না। হুম, হয় না, কিন্তু যে ইমেজ ইউজের ক্ষেত্রে খুব মানে ইয়া করতে ও হয়, আচ্ছা কারণ আচ্ছা। আমরা হ্যাঁ হ্যাঁ, যেই বুঝছি। কপিরাইট ভায়োলেশনটা খাই সেখানে হচ্ছে আমাদের ইমেজের জন্য, কারণ এই ইমেজটা যদি আমাদের এখানে ইউজ করলাম, বাট এটা যদি অন্য কোনো ওয়েবসাইটে ইউজ করা থাকে অলরেডি, সে কিন্তু তার কাছে নোটিশ চলে যাবে, এবং সে কিন্তু আমাকে মামলা করে দিতে পারবে যে আমি তার ইমেজ চুরি করে ইউজ করছি, যদিও আমি গুগল থেকে নিয়ে করছি। বাট এই জন্য হচ্ছে আপনার এই পিএইচডিগুলো বা ফ্রি টেমপ্লেটগুলো বা ওয়েবসাইট যদি ডিজাইন করতে হয়, নিজস্ব কন্টেন্ট, নিজস্ব ছবি, নিজস্ব মানে সব কিছু নিজস্ব মানে ইয়া করে থাকতে হয়। এগুলো কখনোই গুগল থেকে ডাউনলোড করা বা করে হয় না। যদি একেবারেই নিতে হয়, আমরা কোথায় পাবো? আমরা কি এখন এই যে ধরনের ছবিকে আমরা ছবি তোলাবো? অবশ্যই না। আমরা যেটা করতে পারি, যে এরকম কপিরাইট ফ্রি ছবি আছে কিছু ওয়েবসাইটের মধ্যে, যেমন হচ্ছে নাম শুনছেন হয়তো বা পিকজাবে, তারপর হচ্ছে পিকজেলস, ওইখানে হচ্ছে কপিরাইট ফ্রি ইমেজ পাওয়া যায়, আপনি ওইখান থেকে ছবি ডাউনলোড করলে আপনি কপিরাইট ভায়োলেশনে পড়বেন না। বাট আপনি যদি গুগল থেকে সার্চ করে নেন ডিরেক্ট, সেই ক্ষেত্রে আপনি পড়তে পারেন। আমি একটু দেখাই, যেমন হচ্ছে পিকজেলস, এই ওয়েবসাইটটাতে যা কিছু আছে pixels.com-এ সব কিছুই হচ্ছে আপনার কপিরাইট ফ্রি, ঠিক আছে? আপনি এখান থেকে যে কোনো ইমেজ আপনি চাইলে আপনার ওয়েবসাইটে বা আপনার যে কোনো কন্টেন্টে আপনি ইউজ করতে পারবেন, কোনো কপিরাইট ইস্যু হবে না, ঠিক আছে? বাট আপনি যদি হ্যাঁ
এরকম টাইপসের ছবি যদি আপনি গুগল থেকে সার্চ করে নেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই যে কপিরাইটে পড়ে যেতে পারেন, ঠিক আছে, যদি সেগুলো অন্য কোথাও ইউজ করা জি ভাই থাকে, বুঝতে ঠিক আছে। পারছি। কারণ এত কোয়ালিটিফাইড ছবি তো আর আমরা তুলে নিয়ে হচ্ছে ওয়েবসাইটে অ্যাড করতে পারবো না, আমাদের কোথাও না কোথাও থেকে নিতে হবে, সেগুলো হচ্ছে পিক্সেলস, পিক্সাবে, শাটার স্টক, ওইসব জায়গা থেকে নিতে হয়। ওকে, তো চলেন আমরা একটু এটা যেহেতু করতেছি এটা শুরু করি। আমাদের এখানে একটু কাস্টমাইজ করা উচিত, যেটা হচ্ছে আমরা দেখতেছি এখানে স্ট্রিকটা একদম পুরো লেগে আছে, সাথে লরেমটার সাথে হচ্ছে আপনার এই যে উপরে যে আন্ডারলাইনটা সেটাও লেগে লেগে আছে, মানে একটু স্পেস দিতে হবে। আমরা একটু স্পেস দিব, চলেন আমরা ইন্সপেক্ট করতেছি। সেই মার্জিন প্যাডিং, ঠিক আছে, আবার আগের মতো আমরা হচ্ছে এই যে পি কন্টেন্টটাকে আছে, পি কন্টেন্টটাকে একটু উপর থেকে মার্জিন দিয়ে দিই। মার্জিন টপ দিব হচ্ছে ধরেন হচ্ছে 30 পিক্সেল, মানে একটু স্পেস যেন পায়। অনেক বেশি হয়েছে আমরা হচ্ছে 15 পিক্সেল দিতে পারি, বা হচ্ছে 20 পিক্সেল না 15 পিক্সেল দিই, রাউন্ড ফিগার দিলাম। তো এখন কিন্তু আমাদের যে পিএইচডিটা আছে সেটার মতো কিন্তু একটু গ্যাপ আছে, তাই না? এই গ্যাপটা কিন্তু আমাদের দরকার, এবং সেই গ্যাপটা আমরা পেয়ে গেছি অলরেডি। তো এইখানে যাই, এই হচ্ছে অবস্থা, এবং বাটনটা যেমন আছে তেমনই থাকুক। আমরা হচ্ছে একটা আইকন ইউজ করবো এখানে, সেই আইকনটা যেটা দিছেন একটু উপর দিকে ওঠানামা করবে। এই আইকনটা দেওয়ার মানে হচ্ছে যে আপনাকে নিচের দিকে ডিরেকশন দেবে যে নিচে যান। এখন এটাকে আপনি এরকম মানে স্ট্যাচু করে রাখতে পারেন, আবার একটু মুভও করাতে পারেন। তো আমরা মুভ করানো দেখবো, একটু কাজ শিখবো, ঠিক আছে। যেমনটা হচ্ছে যেখানে সুপন ভাই একটু ট্রাই করছে, বাট পুরোটা মানে খুব যতটুকু করছে মানে অ্যাপ্রিসিয়েবল, বাট স্মুথ হয় নাই। স্মুথ করে দিব আমরা, ঠিক আছে, এটাকেই সুন্দর করে দিব। আর একটু বাটনটাকে একটু নিচে নামাবো। আমরা এখান থেকে বাটনটাকে ধরতেছি, আমরা হচ্ছে কই বাটন, প্রাইমারি বাটন, স্টাইল ডট সিএসএস, এটাকে আমরা হচ্ছে মার্জিন দিব উপর থেকে, মার্জিন টপ এটাকে দিব হচ্ছে 30 পিক্সেল, মানে একটু নিচে নামে আনলাম, তাহলে একটু স্পেস পাবে, ভালো লাগবে দেখতে। ওকে, তো সবগুলোকে কপি করি এখান থেকে, কন্ট্রোল এ কন্ট্রোল সি, আমরা স্টাইল ডট সিএসএস এ এসে কন্ট্রোল এ কন্ট্রোল ভি। ওকে, আচ্ছা আমি একটু ফাস্ট করি মনে হয়, আপনাদেরকে বুঝতে প্রবলেম হয়? যারা একেবারে নিউ তাদের কথা বলতেছি, আমি কিন্তু অনেক ফাস্ট করাই, আমি যতটুকু দূর জানি বা আগের রিভিউ থেকে যতটুকু শুনছি, আমার কথা খুব ফাস্ট হয়, আবার কাজও খুব ফাস্ট হয়। অনেকে নাকি আমার কারসারই দেখেন আমি কাজ কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি। তো আপনাদের কি এমনটা হচ্ছে? আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটু স্লো হতে হবে। আচ্ছা, এটা প্রথম দিনে বললে ভালো হতো, তাহলে হচ্ছে আরেকটু ইয়া করা যেত। কোনটা সমস্যা, কারসার নাড়াচাড়ায় নাকি কথায়? একটু বলেন, একটু বলেন, দুইটাই? ও মাই গড, আচ্ছা ঠিক আছে, আম, আস্তে আস্তে করতেছি। তো দেখেন আমরা যেটা করলাম, প্রথমেই পিএইচডিটা ওপেন করে তার সাথে আমাদের একটা মিলালাম, মিলানোর পর দেখলাম যে আমাদের এইখানে অর্থাৎ এই যে আন্ডারলাইন থেকে এই পর্যন্ত একটা গ্যাপের প্রয়োজন, যেটা আমাদের আগে ছিল না, সেটাই শুধু আমরা দিছি। ইন্সপেক্ট করে তারপর নিচের দিকে বাটন আর হচ্ছে টেক্সটার ভিতরে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাও আমরা একটা আমাদের আইডিয়া মতো বা সুন্দর দেখা যায় ওরকম একটা গ্যাপ আমরা এখানে দিলাম, এবং সেগুলোকে কপি পেস্ট করে আমরা এইখানে আমাদের স্টাইল ডট সিএসএস রেখে আসছি, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের পরবর্তী কাজ। দেখেন এখানে আমরা যেটা দেখতেছি, ফটোশপের ভিতরে একটা আইকন আছে, তো আইকনটাকে কোত্থেকে নিতে হয় সেই জিনিসগুলো আমরা আজকে দেখব। চলেন আমরা এই আইকনটাকে নিয়ে আসি আগে। তো আইকন ইউজ করার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে ফন্ট অসাম। আমরা ফন্ট অসামের ভিতরে যাব, আইকনসে ঢুকবো, আমরা ডিরেক্ট ফন্ট অসামে যাচ্ছি, মানে একদম রুটে যাই, তাহলে হচ্ছে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর এই ওয়েবসাইটটা একটু ভারী, কারণ হচ্ছে এখানে হাজার হাজার ফন্ট দেওয়া আছে, তো সব কিছু মিলানোর জন্য এটা হচ্ছে একটু মানে লোড নেয়, টাইম নেওয়ার সময়। আর এমনিতেও হচ্ছে নেটের স্পিড খারাপ, তার জন্য একটু বেশি টাইম নেয়, সেটাও একটু বলে রাখতে হচ্ছে। তো ফন্ট অসাম থেকে হচ্ছে আমরা যে কোনো ধরনের আইকন আমরা ফ্রিতে ইউজ করতে পারি, সেখানে পেইড আইকনও আছে, তবে আমরা পেইড আইকনের দিকে যাই না, আমরা হচ্ছে ফ্রি আইকনটাকেই সবসময় প্রায়োরিটি দিই। আর ফ্রি আইকন দিয়ে আমাদের কাজ হয়ে যায়, তো অত বেশি প্রয়োজন হয় না, ঠিক আছে। আচ্ছা, কেউ একজন ফন্ট অসামে ঢুকেন তো দেখি, তো আমার আগে ঢুকতে পারেন কি না।
ঠিক আছে, কেউ একজন ফন্টসামে যান, দেখেন যে লোড হয়েছে কিনা, যদি হয় তাহলে আপনার ওইখান থেকে আমি দেখাই দেবো। ঠিক আছে, আমার এখানে একটু লোড নিচ্ছে বেশি। ভাই আমার কম্পিউটার হয়েছে। লোড হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা, তাহলে হচ্ছে আপনি এক কাজ করেন, আমাকে এই যে প্রেজেন্ট ইউ আর প্রেজেন্টিং লেখা শো করতেছে, আপনি হচ্ছে এখানে পাবেন হচ্ছে প্রেজেন্ট ভাই, নাও। আচ্ছা আমি মোবাইল দিয়ে কথা শুনতেছি তো, আমার পিসিতে নেই মাইক্রোফোন। মাইক্রোফোন লাগবে না, আপনি পিসি থেকে হচ্ছে এই মিটিংটাতে জয়েন করেন, ঠিক আছে? তাহলে আমি মিটে বা গুগল মিটে ঢুকতে হবে। হুম হুম, জাস্ট লিঙ্কটাতে ক্লিক করে এখানে ঢুকেন, তারপর হচ্ছে মোবাইল দিয়ে আমি ঢুকছি তো গুগল মিটে, হুম হুম, পিসি দিয়ে ঢুকতে হবে। আচ্ছা পিসি দিয়ে ঢুকেন বা অন্য কেউ, জাস্ট আপনার ওইখান থেকে আমি জাস্ট দেখাই দেবো কীভাবে এটা ইন্টিগ্রেট করা লাগে, জাস্ট একটা সিম্পল দেখানোর জন্য। আচ্ছা, আচ্ছা ফন্টোসামের ভিতরে ওয়েবসাইটে যান, ফন্টোসাম এখানে ক্লিক করেন, ফন্টোসাম.com। কিন্তু গুগলে দিলে তো তাড়াতাড়ি আসে, আমার তো দরকার। আচ্ছা ওইখানে যান, ওইখানে রিলোড দেন, তাহলেই হবে। হুম, আমি প্রেজেন্ট দিয়েছি, আপনি দেখছেন? হ্যাঁ আমি দেখতেছি, আমি দেখতেছি, আমার এখানে লোড শেষ হয়েছে বাট পেজ লোড হয়নি। আমি এখন হ্যাঁ এখানে ক্লিক করেন ফন্টোসাম আমি 6 এ, কোথায় ঢুকবো? ফন্টোসাম 6 মানে ফন্টোসাম.com এ ক্লিক করেন। হুম, এখানে ক্লিক করেন, যান এটাতে, দেখেন কতক্ষণে লোড নেই। এমনি নেটের অবস্থা খুব খারাপ, সবারই তো মনে হয়, নাকি আমার একারই নেটের অবস্থা খারাপ? জি ভাই, আসছি। কে দিলেন আবার শেয়ার? আচ্ছা ফন্টোসাম 6 একটু নিচের দিকে যান, হুম এখানে যান, নিচের দিকে আসেন। ভাই, কোথায়? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখতেছি, এটা ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা উপরে যে আইকন অ্যান্ড স্টাইল, ওইখানে যান, ওইখানে ক্লিক করুন উপরের দিকে, আইকন অ্যান্ড স্টাইল মানে মেনুতে। হুম, এখানে আছে তো you want to know that Fontosam 6 is coming soon, নতুন আসতেছে। আচ্ছা একটু নিচের দিকে আসেন, সব কি পেড করে দিল নাকি আবার? আচ্ছা ডাউনলোডের অপশনটা দেখেন তো কোথায় আছে, ডাউনলোড করতে হবে এটাকে। আচ্ছা আমার এখানে হয়েছে, আমি একটু দেখি, দাঁড়ান, সাইন ইন করতে হয় বলতেছে, লার্ন মোর ফন্টোসাম। আচ্ছা আমি এখান থেকে দেখাচ্ছি, দাঁড়ান আমার স্ক্রিন শেয়ার করতেছি, আমার এখানে হয়ে গেছে। এই যে দেখেন ফন্টোসাম.com, আপনাদের হচ্ছে এমন একটা আসবে এবং সেইখানে হচ্ছে আপনি হচ্ছে ফন্টোসাম.com এর একদম 6 ভার্সনে চলে গেছেন, আর আমরা 6 এর সেটা এখনও আসে নাই, কামিং সুন, ঠিক আছে, নাও ব্রুইং আছে ওটাতে। তো আমরা হচ্ছে আগের ভার্সনটাতে যাব একদম ডিরেক্ট ফন্টোসাম.com এ, তখন হচ্ছে আপনি এরকম পাবেন, ঠিক আছে, এরকম একটা ওয়েবসাইট পাবেন এবং সেইখান থেকে হচ্ছে আপনাকে স্টার্টে যাবেন, স্টার্ট, এটা হচ্ছে স্টার্ট পেজ মানে হচ্ছে হোম পেজ, সেখান থেকে সিম্পলি জাস্ট ডাউনলোড করবেন স্টার্ট ফর ফ্রি, ঠিক আছে, জাস্ট স্টার্ট ফর ফ্রি দিলে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে, সেখান থেকে জাস্ট এটাকে সিম্পলি ডাউনলোড করতে হবে, আর কিছুই না। এখানে আসার পর আসেন একটু নিচের দিকে, এই যে ডাউনলোড, জাস্ট ডাউনলোড দেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে বাট আবার ডাউনলোড হবে, এই যে এখানে যেতে হবে, ডাউনলোড ফন্টোসাম ফ্রি ফর দ্য ওয়েব, এখান থেকে জাস্ট সিম্পলি ডাউনলোড করলে আপনার একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। আমার জিপ ফাইল অলরেডি ডাউনলোড করা আছে, তারপর আমি একটু দেখাচ্ছি।
ঠিক আছে, আমি ডাউনলোড করতেছি, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে আসে আমার ডাউনলোডসে দেখি থাকার কথা। ফন্টাসাম, আচ্ছা এখানে নাই। আচ্ছা, ডাউনলোড হলে জিপ ফাইলটাকে আপনি কাট করবেন, কাট করে নিয়ে আপনার প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসবেন। যেমনটা হচ্ছে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে, অর্থাৎ ওই যেটাতে আমরা কাজ করতেছি অলরেডি, কোথায় যেন, এই যে এটাতে। তো এটার ভিতরে নিয়ে আসবেন, এখানে এনে জাস্ট এটা এখানে জাস্ট সিম্পলি পেস্ট করবেন, তারপর হচ্ছে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পর, এটা তো পারেন সবাই নাকি? এক্সট্রাক্ট করা তো দেখাইতে হবে না। হ্যাঁ ভাই। আচ্ছা, এক্সট্রাক্ট করার পর সেইখানে, আচ্ছা আমি দেখাচ্ছি, সমস্যা নেই, একটু সময় নিই, ডাউনলোড হতে থাকুন। অলমোস্ট হয়েই গেছে, যেহেতু কমপ্লেক্স করার দরকার নেই। ওকে, তো এই যে ফন্টসামের এই জি ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এটাকে জাস্ট এখান থেকে কাট করেন বা হচ্ছে কপি করে নিতে পারেন। তারপর হচ্ছে যেটা করতে হবে, আপনার যে প্রজেক্ট ফোল্ডার বা আমাদের যে প্রজেক্ট ফোল্ডার থাকবে সেই প্রজেক্ট ফোল্ডারে যাবেন, সেখানে যাওয়ার পর এটাকে পেস্ট করেন। ঠিক আছে, এক্সট্রাক্ট হয়ে গেছে নাকি? extract here. আচ্ছা, এখান থেকে হচ্ছে এটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো আমি একটু ওপেন উইতে যাচ্ছি এবং হচ্ছে এক্সপ্লোরারে যাচ্ছি, এক্সপ্রেস জিপ কম্প্রেশন। আচ্ছা, আপনারা জিপ করে নেবেন ওখান থেকে, মানে জাস্ট এক্সট্রাক্ট করে নেবেন। আমি এখান থেকে কাট করে নিচ্ছি সিম্পলি, বেশি কঠিন করতেছি না। এখানে এসে জাস্ট পেস্ট। তো এই যে হয়ে গেল, মানে এক্সট্রাক্ট করলাম এখানে, আবার এক্সট্রাক্টও হচ্ছে, সবই হচ্ছে একসাথে। আচ্ছা, এখানে ঢুকলাম, এখানে ঢোকার পর আচ্ছা এক্সট্রাক্ট হচ্ছে না। আচ্ছা, এটাতে এক্সট্রাক্ট করার পর আপনি কিছু জিনিস পাবেন, আমি অন্য জায়গা থেকে দেখাই দিই। যেটা হচ্ছে যে আচ্ছা, ওটাকে এক্সট্রাক্ট করার পর আপনি ফোল্ডারের ভিতর ঢুকবেন এবং সেখান থেকে খুঁজে আপনাকে কিছু ফাইল নিতে হবে, যেটা হচ্ছে শুধুমাত্র, আমি একটু দেখাই এখান থেকে, যে ওয়েব ফন্টস নামে হচ্ছে একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারটাকে নিতে হবে। আমি একটু দেখাই, এখানে দেখাই আছে কিনা, এখানেও নাই। এই যে ওয়েব ফন্টস নামে হচ্ছে একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারটাকে জাস্ট এখান কপি করবেন ওই এক্সট্রাক্ট ফাইল থেকে, এবং হচ্ছে আপনার প্রজেক্ট ফোল্ডারে রুটে যেখানে আর কি আছে, ঠিক আছে, এইখানে এসে রাখবেন, অর্থাৎ সিএসএস ফোল্ডারের বাহিরে রাখতে হবে। ঠিক আছে, আমি আগেগুলো ডিলিট করে দিচ্ছি, স্কিপ করে, দরকার নেই। তো ওয়েব ফন্টস ফোল্ডারটা শুধুমাত্র রাখবে আমাদের, এইটা লাগবে। আরেকটা ফাইলের আমাদের দরকার, যেটা হচ্ছে সিএসএস ফোল্ডারের ভিতরে ঢুকলে আপনি all.min.css যেখানে লেখা পাবেন, সেই ফাইলটাকে জাস্ট কপি করবেন। তারপর হচ্ছে আপনার সিএসএস ফাইলে এসে সেটাকে পেস্ট করে দিবেন। ঠিক আছে, দুইটা জিনিস লাগে আমাদের ওই ফাইলটা এক্সট্রাক্ট করার পর, ওয়েব ফন্টস ফোল্ডার আর হচ্ছে all.min.css। এবং শেষে আপনাদের যেটা করতে হবে, ইন্ডেক্স ফাইলে এসে আপনার style.css এর আগে আপনাকে ফন্টসামের যে সিএসএস ফাইলটা আছে সেটাকে জাস্ট লিঙ্ক করে দিতে হবে, css all.min.css। কেন all.min.cssটাকে স্টাইলের উপরে দিতে হয় সেটা অলরেডি মনে হয় সবাই জানেন, যে আমাদের কোডগুলো কিন্তু 1 by 1 রিড হয় যেহেতু। তো আমরা যেই ফন্টসাম থেকে আইকনগুলো নেব, সেই আইকনগুলোকে আমাদের কালার চেঞ্জ করতে হতে পারে, বড় করতে হতে পারে, ছোট করতে হতে পারে, অনেক কিছু করা লাগতে পারে। তো সেটা করার জন্য আমাদের নিজেদের স্টাইল করতে হবে, নিজেদের মতো সিএসএস করতে হবে, এবং ওর সিএসএসের উপর যেন আমাদের সিএসএসটা ওভাররাইট করে। ঠিক আছে, অর্থাৎ পরে যেহেতু পাবে, এখানে যদি লাল থাকে আমি এখানে সাদা দিলে আমারটা সাদাই শো করবে।
তো আমার তো বলতে হবে সাদা, তো এই জন্য হচ্ছে আমারটাকে আমি নিচে রাখবো সবসময়, যেটা থেকে আমি কাস্টম করব অর্থাৎ চেঞ্জ করব, এই জন্য হচ্ছে স্টাইলটা সবসময় নিচে থাকবে। ওকে, এভাবে হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে। সবাইকে বুঝছেন? যদি আমি দেখাতে পারলাম না একটু সমস্যা, বাট বুঝছেন কি সবাই? আচ্ছা ভাইয়া, ওই ওয়েব থেকে ডিরেক্ট মানে ডাউনলোড না করেও তো মানে হ্যাঁ, use করা ডাউনলোড না যায়। করে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, যদি ডাউনলোড করতে না চান আপনি স্টার্টে যান, আবার আপনাকে হচ্ছে একটা আপনার মেল দিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ করলে আপনাকে একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কটা আপনি ইউজ করতে পারেন। যদি আপনারা কেউ আমার তো অলরেডি আছে যে এখান থেকে আপনাদের মেল দিবেন, আপনাদের মেল দেওয়ার পর দেখবেন এখানে হচ্ছে সেন্ড টু এ কিট, আপনার মেইলে ও একটা লিঙ্ক পাঠিয়ে দিবে, সেই লিঙ্কটা শুধুমাত্র আপনি আপনার ওই যে সিএসএস বা এইচটিএমএল ফাইলের ভিতরে অ্যাড করে দিলেই সেটা কাজ করে। তবে আমার এটা নিতে নিতে অলরেডি অনেকবার নেওয়া হয়ে গেছে, আমার নতুন কোনো মেল নিয়ে আমি সেভাবে নিয়ে দেখাতে পারছি না। ঠিক আছে, তো সবাই এইখান থেকে একটু দিয়ে দেখবেন, আপনার মেলটা দিবেন, সেন্ড কি কোড এটা জাস্ট দিবেন, তারপর মেলটা চেক করবেন, দেখবেন যে ওখানে একটা কোড চলে গেছে। আর ওইটা জাস্ট ইউজ করলেই হবে, এবং কোথায় ইউজ করতে হবে সেটাও হচ্ছে সব ডিরেকশনও দিয়ে দেয় ওখানে। ঠিক আছে, আর ফন্টোসানটা আমি এভাবে করি, মানে ম্যানুয়ালিটা দেখাই দিলাম আর কি। ঠিক আছে, তো আমরা একটু এখান থেকে আইকনসে যাবো, এবং হচ্ছে আমাদের এখন আইকন লাগবে, সেই আইকনগুলো আমরা সার্চ করে করে ইউজ করব। তো আমাদের এই আইকনটার নাম কি হতে পারে? অনেকে বলতে পারেন যে ভাই আইকনের নাম তো জানি না। এটা যেমন হতে পারে কি অ্যারো এবং হচ্ছে ডাউন অ্যারো, তাই তো, নিচের দিকে ডিরেকশন দিচ্ছে, তো এটাকে আমরা হচ্ছে ডাউন অ্যারো বলতে পারি। যাই লিখবো না কেন আপনার যেটা মনে হয়, যেটার যেই নাম সেই নাম লিখে সার্চ করবেন, হয়তোবা চলে আসলেও আসতে পারে। ঠিক আছে, কারণ এক্স্যাক্টলি নাম আমরা হয়তোবা জানবো না। দেখেন ডাউন এরও অনেক ধরনের চলে আসছে, এবং এরকমও আসছে, এরকমও আসছে, এবং দেখেন আমাদের কিন্তু যেটা দরকার সেটা চলে আসছে, এবং সেটার নাম কি অ্যাকচুয়ালি শেভরন ডাউন। বাট আমরা হচ্ছে ডাউন লিখছি, বা হচ্ছে যেটা দিয়ে আপনি যদি সিমিলার কিছু একটা বুঝাইতে পারেন, তারপরও হচ্ছে ওরা আপনাকে সেটা সাজেস্ট করে দিবে। আমরা এটাকে এখান থেকে ক্লিক করব, এবং এটাকে আমরা কীভাবে অ্যাড করে সেই জিনিসটা একটু দেখি। জাস্ট এটাকে অ্যাড করবেন, মানে ক্লিক করার পর আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে, তারপর হচ্ছে সেখান থেকে একটা কোড আছে, সেই কোডটাকে আপনাকে নিতে হয়। সবাইকে বুঝছেন নাকি আজকেও কঠিন লাগতেছে? বলেন বলেন, শাহাদাত ভাই কঠিন লাগতেছে আজকেও বেশি? নাইমুল ভাই? ভাই আমি একটু লেট করে আসছি তো আমি বুঝতেছি না এখানে। আচ্ছা, আপু আপনার কাছে কি কঠিন লাগতেছে আজকেও? হুম, আচ্ছা, এই যে ওখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, এবং সেখান থেকে আপনাকে জাস্ট এই যে কোডটাকে কপি, এইচটিএমএল কোড, এটাকে জাস্ট কপি করে আপনি যেইখানে পেস্ট করবেন সেখানে হচ্ছে আপনি এটাকে দেখতে পারবেন। তো আমরা হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগের নিচে জাস্ট এটাকে যদি এখানে পেস্ট করে দিই, আমরা দেখবো আমাদের ওয়েবসাইটে গেলে সেখানে এখানে চলে আসছে। এই যে দেখেন ব্ল্যাক কালার দেখা যাচ্ছে, এই যে এখানে চলে আসছে। বাট এটাকে আমরা এভাবে দিব না, আমরা একটু স্মার্টলি সুন্দর করে দিব। তো এই যে ডিভ আছে কন্টেনার 6, এই কন্টেনার 6-এর বাহিরে আমি একটা বা হচ্ছে এইখানেই এখানে একটা ডিভ নেব আলাদা করে, জাস্ট আইকন নামে, এবং সেই ডিভের ভিতরে হচ্ছে আমি এই আইকনটাকে রাখবো, কারণ এই আইকনটাকে কি আমি একটু অ্যানিমেশন দিতে চাই যে উপর নিচে ওঠানামা করবে এমন। তাই এখন আইকনটাকে আমাদের ডিজাইন করতে হবে, দ্যাটস ওয়াই আইকন ডিভটাকে আমি এখানে কল করতেছি, সাথে সাথে হচ্ছে আইকন ডিভের ভিতরে আই যেটা আছে সেটাকেও আমি কল করতেছি, মানে হচ্ছে নেস্টিং করা বলে এটাকে। আমরা এখানে আইকন আই, ওই যে আগের দিনের মতো যেটা আমরা বলছিলাম, অবশ্যই সবার মনে থাকার কথা। ঠিক আছে, আইকন আই আমরা সেভ করে নিলাম। এইবার যদি দেখি একটু কী অবস্থা, দেখেন আইকনটা আমার নিচে শো করতেছে, এবং এটাই আমার দরকার ছিল। একটা ডিভ নিলাম, ডিভ নেওয়ার পরে এটা আমার নিচে চলে আসছে। এখন ডিভ কি ব্লক এলিমেন্ট, তাই তো? আচ্ছা, তো আইকনের আইটাকে আমি সিলেক্ট করব এখান থেকে। এই যে আইকন আই অলরেডি স্টাইল ডট সিএসএসে কল করা আছে 60 নাম্বার লাইনে। আমরা এটা কালার দিব হচ্ছে হোয়াইট কালার, #FFF, কালার চেঞ্জ হচ্ছে। আমি একটু বাড়াইতে চাই, বড় করতে চাই, ফন্ট সাইজ আমি দিব হচ্ছে 20 পিক্সেল, আর একটু বড় করি 25 দিই, 25 হলেই চলে। তো এরকম চাচ্ছি।
কিন্তু ওকে আমার উপর নিচে ওঠানামা করানোর জন্য আমাকে আরেকটা কাজ করতে হবে, পজিশন করতে হবে। পজিশন দেখাইছে এখন পর্যন্ত আপনাদের? পজিশন না কি ভাই, পজিশন কি দেখাইছে এখন পর্যন্ত? আচ্ছা, যদি না হয় চলেন আমরা একটু পজিশন নিয়ে আগে একটু কথা বলে আসি। পজিশন মানে হচ্ছে আমি যেটা বলে যে কোনো একটা জায়গার ভিতরে, আপনি একটা নির্দিষ্ট জায়গার ভিতরে যে কোনো জায়গায় তাকে স্থান দেওয়া। সিম্পলি চিন্তা করতে পারেন, যেমন হচ্ছে আমরা যে রুম ইউজ করি বা রুমের ভিতরে থাকি, আমাদের রুম হচ্ছে একটা জায়গা, এবং সেইখানে কি আমরা যেখানে আমাদের যে ফার্নিচারটা থাকা উচিত সেখানে আমরা সেই ফার্নিচারটাকে রাখতে পারি, তাই না? কখনো তো এমন হয় না যে আমাদের রুম থেকে ফার্নিচার বের হয়ে যায়, বের তো আর হয় না। আমরা যেখানেই রাখি না কেন আমাদের রুমের ভিতরেই থাকে। আমি চাইলে মানে সামনেও রাখতে পারি, আমি চাইলে কর্নারেও রাখতে পারি, আমি চাইলে মাঝখানেও রাখতে পারি। তো পজিশনটা হচ্ছে এমন একটা জিনিস সিএসএসে, সেটা হচ্ছে আপনার কন্টেন্টগুলোকে আপনি একটা নির্দিষ্ট জায়গার ভিতরে যে কোনো জায়গায় রাখতে পারেন, ঠিক আছে? পজিশন, এই কথাটাকে বোঝা গেছে যে যে কোনো একটা নির্দিষ্ট জায়গার ভিতরে আরেকটা জিনিসকে আপনি যে কোনো জায়গায় ঘুরাবেন, তাহলে দুইটা জিনিসের দরকার হচ্ছে, একটা হচ্ছে আপনার রুম আর একটা হচ্ছে আপনার ফার্নিচার, তাই তো? আপনার রুম হবে ফিক্সড, যেটার একটা নির্দিষ্ট হাইট উইডথ থাকবে বা একটা নির্দিষ্ট এরিয়া থাকবে, আর আপনার ফার্নিচার যেটা সেটা আপনি যেখানে খুশি সেই সেই জায়গাটার ভিতরে যে কোনো জায়গায় রাখার একটা অপশন আপনি পেয়ে যাচ্ছেন। তো দুইটা জিনিসের আমাদের দরকার হয়। সিএসএসও ঠিক পজিশনটাও ঠিক সেম কাজ করে। আপনি একটা নির্দিষ্ট এরিয়া বলে দিবেন এবং সেই এরিয়ার ভিতরে আরেকটা জিনিসকে যে কোনো জায়গায় টপ বটম লেফট রাইট যে কোনো জায়গায় আপনি চাইলে খুব সুন্দর করে পজিশন করে রাখতে পারেন। জাস্ট লাইক দিস, আমি একটু বোঝাই আপনাদের। আমি একটা যেমন হচ্ছে আমি একটা ফ্ল্যাগ নিই, ঠিক আছে? ফ্ল্যাগ নামে একটা পতাকা আঁকায় দেখাই আপনাদের। একটা নিলাম ফ্ল্যাগ আর একটা হচ্ছে সার্কেল, দুইটা ডিপ নিলাম, ঠিক আছে? আমি ফ্ল্যাগটাকে নিব, আমি পতাকা বানাবো, ঠিক আছে? বাংলাদেশের যে পতাকা আছে সেই পতাকা বানাবো, এবং পতাকার মাঝখানে আমরা কি দেখি, গোল যে সার্কেলটা থাকে সেটা একেবারে এক্স্যাক্টলি মাঝখানে কীভাবে নেওয়া যায় সেই জিনিসটার জন্য আমরা এখন এই কাজটা করব, জাস্ট শেখার জন্য। আমরা এইখানে আসলাম, দুইটা জিনিসকে আমরা কল করলাম। তো ফ্ল্যাগটাকে আমরা বলতেছি একটা হাইট দিই, হাইট দিব হচ্ছে ধরেন 150 পিক্সেল, ঠিক আছে? উইথ দিতে পারি হচ্ছে ধরেন একটু বড় করে, আমরা দিলাম হচ্ছে 250 পিক্সেল, ঠিক আছে? তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম যে হচ্ছে গ্রিন। দেখেন তো এটাকে দেখা যায় কিনা, এদিকে চলে আসছে, আমাদের গ্রিন হয়ে গেছে। বাট এটার মাঝখানে আমাদের পতাকাটা দিতে হবে, অর্থাৎ যে রেড সার্কেল যেটা আছে সেটা আমাদের দিতে হবে। সেটা আমরা কীভাবে দিব, সেটা করার জন্য আমাদের পজিশন ইউজ করা লাগে। আচ্ছা, রেড সার্কেলটা আমরা তৈরি করি, চলেন। এখানে আসার পর আমি রেড সার্কেলের হাইট দিচ্ছি হচ্ছে 100 পিক্সেল, উইডো দিচ্ছি হচ্ছে 100 পিক্সেল, যেন একদম পুরো গোল হয়, ঠিক আছে? তারপর ব্যাকগ্রাউন্ড একটা কালার দিচ্ছি রেড কালার। তারপর বর্ডারগুলোকে যেন বাঁকানো হয়েছে এই জন্য আমরা দিব হচ্ছে বর্ডার রেডিয়াস বলো ওটাকে 50%, ঠিক আছে? জাস্ট এটা যদি দিই দেখেন কি হয়, দেখতেছেন চলে আসছে। কিন্তু এটাকে আমি এক্স্যাক্টলি মাঝখানে কীভাবে আনবো? এক্স্যাক্টলি মাঝখানে আনার জন্যই হচ্ছে আপনাকে এখন পজিশন করতে হবে। এখন আসি পজিশন কীভাবে করে সেই জিনিসটার জন্য। পজিশন করার জন্য হচ্ছে আপনাকে পজিশনের 5টা প্রপার্টি আছে, ভ্যালু বলো ওগুলোকে। পজিশন রিলেটিভ হয়, সরি আমি একটু নামগুলো একটু লিখে রাখি, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। রিলেটিভ হয়, তারপর হচ্ছে অ্যাবসোলিউট হয়, এবং এগুলো কি আমি সেগুলো বলবো। তারপর হচ্ছে ফিক্সড হয়, তারপর হচ্ছে স্ট্যাটিক হয়, আর হচ্ছে স্টিকি হয়, ঠিক আছে? এই 5টা হচ্ছে পজিশনের ভ্যালু, এবং পজিশন যখন করব আমরা এই জিনিসগুলোকে ইউজ করি, কিন্তু বাকিগুলোকে আমাদের অত বেশি দরকার হয় না। আমাদের সব থেকে বেশি প্রয়োজন হয় হচ্ছে রিলেটিভ এবং হচ্ছে অ্যাবসোলিউট। এখন আমরা এই তিনটাকে আপাতত আমরা স্কিপ করব, এই তিনটা আমাদের লাগবে না, আমরা এই জন্য এই তিনটাকে আমরা শিখবো না এখন, আর এগুলোর ব্যবহারও সব থেকে কম। আমরা হচ্ছে যেটা করব পজিশন রিলেটিভ আর হচ্ছে অ্যাবসোলিউটটাকেই শিখবো। আমাদের এই পজিশন করার জন্য পজিশন রিলেটিভ আর অ্যাবসোলিউট দুইটা করা লাগে। আমি যেটা বললাম যে আমাদের রুমকে যদি আমরা বলি যে রুমের মাঝখানে আমি কিছু একটা ফিক্স করতে চাই কোনো একটা ফার্নিচারকে, সেই ক্ষেত্রে আমার রুমটাকে বলতে হবে হচ্ছে পজিশন রিলেটিভ ভ্যালু, আর আমার যে ফার্নিচারটাকে আমি রুমের মধ্যে যে কোনো জায়গায় নাড়াচাড়া করতে চাই সেটা হবে আমার অ্যাবসোলিউট ভ্যালু। তাহলে এইখানে যদি সেটা হয়, আমার এই পতাকা যদি আমি বানাইতে চাই এবং পতাকার মাঝখানে যদি আমি ওই রেড সার্কেলটাকে আনতে চাই, তাহলে আমার রিলেটিভ হবে কে একবার বলেন তো?
মানে হচ্ছে গ্রিন জোনটা, ঠিক আছে, গ্রিনটা, আর অ্যাবসলিউট হবে আমার ফ্ল্যাগের যে রেড সার্কেলটা আছে সেটা, তাই না? জি ভাই। এটা কি সবাই বুঝতে পারছেন রিলেটিভ কে আর হচ্ছে অ্যাবসলিউট কে হয় কখন? সবাই কি ক্লিয়ার? রিলেটিভ কে এবং অ্যাবসলিউট কে, যে ফিক্স থাকবে অর্থাৎ যে নড়াচড়া করবে না সে হবে হচ্ছে রিলেটিভ, এবং যাকে আপনি পজিশন করতে চান অর্থাৎ আপনি লেফট রাইট টপ বটম যে কোনো ভ্যালু দিয়ে মানে একটা জায়গায় পজিশন করতে চান সেইটাকে বলতে হবে পজিশন অ্যাবসলিউট, অর্থাৎ যে মুভমেন্ট করবে সে অ্যাবসলিউট, যে মুভমেন্ট করবে না সে হচ্ছে রিলেটিভ। কথা কি বুঝতে পারছেন? সবাই জাস্ট একটু রিপ্লাই করেন, চুপ করে থাকলে মনে করবো যে বোঝেন নাই, যদি না বোঝেন সেটাও আমাকে বলেন, আমি আরেকটু বেটার ওয়েতে একটু বোঝানোর চেষ্টা করব। ভাই আমি চ্যাটে লেখা হয়েছে স্ক্রল করে দেখেন। হুম, বুঝছি ভাই ওই চ্যাটে লিখেছি স্ক্রল। কি বললেন কিছু বুঝি নাই। বুঝছি যে চ্যাটে লিখেছি বলছি। আচ্ছা, চ্যাট কি মানে এদিকে নিচের দিকে হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, আমি স্ক্রল করি নাই তো মনে হচ্ছে যে হয় নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি, আমি ভাবছি আমার কথা কেউ শুনতেছে না বা আমার কথা মানে বলতেছে না কেন। ওকে ঠিক আছে, তো এটা যদি হয় এখন আমাদের পজিশন রিলেটিভ আর হচ্ছে অ্যাবসলিউট করতে হবে। তো চলেন আমরা হচ্ছে এটাকে একটু কাজ করি। তো যেহেতু বললাম আমার যে গ্রিনটা ফিক্স থাকবে অর্থাৎ সেটার জন্য আমাকে বলতে হবে পজিশন এটাকে রিলেটিভ, এবং যেটা আমি মুভ করাতে চাচ্ছি সেটা হবে হচ্ছে আমাদের পজিশন অ্যাবসলিউট। ঠিক আছে, জাস্ট এটাকে বলে দিলাম। বলে দেওয়ার পর দেখেন এদিকে কোনো চেঞ্জ পাচ্ছেন? এটা কিন্তু একদম টপ আর লেফট থেকে উপর দিকে শো করতেছে, এটাকে আমার এক্স্যাক্টলি মাঝখানে আনতে হবে। এই জন্য আমাকে আরও কিছু অ্যাবসলিউট যেটাতে করবো সেটাতে আমাকে কিছু ভ্যালু দিতে হবে। আমি ওকে বলবো তুমি টপ থেকে থাকো 50%, যেহেতু মাঝখানে থাকবে অবশ্যই তাকে 50% বলতে হবে। জাস্ট টপ থেকে 50% বললাম, দেখেন অনেক নিচে চলে আসছে, তাই না? মানে বের হয়ে গেছে। বের হওয়ার কারণটা কি জানেন? ওর টপ থেকে 50% হচ্ছে এই জায়গাটায়, কিন্তু ওর তো আবার এক্সট্রা হাইট আছে, উইথ আছে, সেটা তো নিচের দিকে চলে যাবে, সেটাই স্বাভাবিক। ঠিক আছে, টপ থেকে 50% যখন আমি বললাম ও 50% জায়গায় নেমে আসছে, বাট ওর হাইট ওর জন্য ও কিন্তু আবার নিচের দিকে চলে আসছে। এই জিনিসগুলো ফিক্স করতে হবে। আচ্ছা এটা পরে করব। টপ থেকে 50% মানে হচ্ছে উপর থেকে মাঝখানে, লেফট রাইট থেকেও হচ্ছে মাঝখানে থাকে, তার জন্য আমরা ওকে লেফট থেকেও বলবো তুমি 50% জায়গা নিয়ে থাকো। এবার যদি দেখেন আমি বললাম উপর থেকে 50% থাকো, লেফট থেকে 50% থাকো, তাহলে কিন্তু ওর এখানে থাকার কথা, বাট থাকতেছে না। কেন কি জানেন? ওর যেই হাইটটা সেটা কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছে, এক্সট্রা কিন্তু সরে যাচ্ছে। ওর এই এন্ড থেকে মানে ওর পয়েন্ট থেকে, স্টার্টিং পয়েন্ট থেকে হচ্ছে 50% জায়গা ঠিকই ছেড়ে রাখছে, আর বাকি যেটা আপনি দেখতেছি সেটা হচ্ছে এক্সট্রা। এইটাকে ফিক্স করার জন্য আমাকে আরেকটা জিনিস করতে হয় যেটাকে বলতে হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট। নতুন অনেক কিছু শিখতেছেন আজকে। ট্রান্সফর্ম মানে হচ্ছে যে পরিবর্তন, এবং ট্রান্সলেট কীভাবে পরিবর্তন হবে সেই জিনিসটা আমাকে বলতে হবে। তো আমরা এখানে দুইটা ভ্যালু দিছি না, টপ লেফট। এবার আমাকে বলতে হবে আবার উল্টা ভ্যালু দিতে হবে, মানে ধাক্কা দিতে হবে। আমরা এবার বলবো হচ্ছে টপ থেকে 50% ছিল, তো এবার আমি বলবো হচ্ছে তুমি টপ থেকে -50%-এ যাও, এবং হচ্ছে লেফট থেকে -50% যাও। ঠিক আছে, মানে 50-50 মাইনাস করে দিলাম। দেখেন এবার এক্স্যাক্টলি দুই পাশ থেকে ধাক্কা খেয়ে কী করলো, দুই পাশে চাপাচাপি, তো এক্স্যাক্টলি মাঝখানে শো করতেছে। এবার একবার আমি টপ থেকে 50% দিছি, আবার আমি বলছি কি তুমি রাইট থেকেও -50% জায়গা ছেড়ে আসো। তো দুই পাশে চাপাচাপিতে একদম মাঝখানে, আবার ঠিক সেমভাবে টপ থেকে 50% দেওয়ার পর আমি আবার টপ থেকে -50% বলে দিলাম, তখন হচ্ছে আবার উপর নিচ থেকে চাপাচাপিতে একদম মাঝখানে শো করতেছে। পজিশনটা কি বোঝা গেছে এবার? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। তো যখনই হচ্ছে কোনো জিনিসকে এক্স্যাক্টলি মাঝখানে আনতে হবে বা হচ্ছে ফিক্স করতে চান একই জায়গায়, ওই পজিশনটাতে যখন আপনি ফিক্স করে রাখতে চাবেন তখন হচ্ছে আপনাকে এরকম ট্রান্সলেট করতে হবে, তাহলে হচ্ছে মানে ওই জায়গা থেকে সে কখনোই সরবে না। ঠিক আছে, ট্রান্সলেট অবশ্যই করতে হবে, তাহলে হচ্ছে একটা জায়গায় ফিক্স থাকবে সে। আর যদি ট্রান্সলেট না করি তাহলে হচ্ছে নড়াচড়া করবে। ঠিক আছে, কোনো জায়গাতে ফিক্স থাকবে না। ওকে, তো এটা জাস্ট বোঝানোর জন্য ছিল। সবাই যদি বোঝেন তাহলে আমি নেক্সটে যাব। চারদিক থেকে মিডলে, চারদিক থেকে। আচ্ছা চলেন, আপনি বলছেন একটু দিয়ে দেখাই। ধরেন এটা আমি দিচ্ছি না, আমি হচ্ছে এখান থেকে 25 দিচ্ছি,
টপ থেকে 25%, না বলে করেই দেখাই, 25%। তারপর হচ্ছে বটম থেকে দিচ্ছি 25%, তারপর হচ্ছে রাইট থেকে দিলাম হচ্ছে 25%। দেখছেন এক্স্যাক্টলি মাঝখানে কি আছে দেখেন, উপর থেকে একটু বেশি জায়গা ছেড়ে গেছে, নিচে থেকে একটু কম জায়গা ছেড়ে আসছে, আবার দেখেন লেফট থেকে একটু কম জায়গা, রাইট থেকে একটু বেশি জায়গা ছাড়া। এভাবে হয় না, অবশ্যই আমাদের ধাক্কাধাক্কি করে মানে হচ্ছে প্রেশার ক্রিয়েট করে ওকে মাঝখানে রাখতে হয়। ওটার জন্য হচ্ছে আমাদের ট্রান্সলেটই করা লাগে, ঠিক আছে? তো 50-50 করে দিচ্ছি। আচ্ছা, এটা তো আমাদের দরকার নেই, আর আমরা রাখতেছি না এটা, ঠিক আছে? কনফিউশন ক্লিয়ার সবার? ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো এখন হচ্ছে আমরা চলেন এইটাকে কি করব, ওকে আমি একটু নিচের দিকে নামায় আনবো পজিশন করে, ঠিক আছে? আমি এইটাই করার জন্য এতক্ষণ এত কিছু করলাম। আচ্ছা, কালারটা চেঞ্জ করতে হবে। কালারটা দিচ্ছে হচ্ছে #FFF হোয়াইট কালার। ফন্ট সাইজ অবশ্যই বাড়বে, ফন্ট সাইজ দেবো হচ্ছে যেটা দিয়েছিলাম 25 পিক্সেল, ঠিক আছে? একটু বড় করে দিছি। আর ওর ডিপটাকে আমি এখন কি করব, নড়াচড়া করবে কি এই ডিপটা, তাই তো? আমার নিচের দিকে নামাবো। আর ওর প্যারেন্ট ডিপ হবে কে তাহলে? আর রিলেটিভ অবশ্যই প্যারেন্ট ডিপে হতে হয়, পজিশন হতে হয় তার চাইল্ড, ঠিক আছে? সিবলিংয়ে কখনো পজিশন রিলেটিভ অ্যাবসলিউট হয় না, মাথায় রাখবেন। তো ওদের যেটা আছে ব্যানার কন্টেন্ট, ব্যানার কন্টেন্টকেও দিতে পারি পজিশন অ্যাবসলিউট, পজিশন করব হচ্ছে রিলেটিভ, এবং হচ্ছে আমার যেই আইকন ডিপটা নিচ্ছি সেই ডিপটাকে বলবো হচ্ছে পজিশন অ্যাবসলিউট, কারণ এটাই হচ্ছে আমার এখন নাড়াচাড়া করবে। আমি এটাকে হচ্ছে টপ থেকে বলি হচ্ছে ধরেন 50% দিলে দেখেন কোথায় যায়, ওইখানে যাচ্ছে। আমি যদি টপ থেকে 100% দিই তখন দেখেন এইখানেই থাকতেছে। তার মানে হচ্ছে এখন যদি আমি আরও নিচের দিকে নামাতে চাই আমাকে আরও কিছু কাজ করতে হবে। তো যেহেতু একটা জিনিস দেখেন, ওর কল 6 এর হাইট কতটুকু, যতটুকু ওর কন্টেন্ট, এর বাইরে কিন্তু ও আর থাকতেছে না। আমাদের দরকার কি এই জায়গাটা তোকে ওকে শো করা, তাই এই জায়গাটার হাইট কার আছে, রোতে আছে, তাই তো? রোতে আছে না হাইটটা পুরোটা? তো এই জন্য আমাদের রিলেটিভটা আমরা এই কলে না করে আমরা হচ্ছে করবো হচ্ছে রোতে, কলাম দিব না, আমরা করবো হচ্ছে রোতে, কারণ হাইটটা অ্যাকচুয়ালি রোতেই আছে। তো আমরা রোতে বলি হচ্ছে পজিশন অ্যাবসলিউট, সরি রিলেটিভ, ঠিক আছে? আমরা এই ব্যানার কন্টেন্টে যেটা ছিল সেটা আমরা রিমুভ করে দিচ্ছি। আর হচ্ছে আইকন ডিপে যাই, সেখান থেকে বলে হচ্ছে পজিশন টপ থেকে 50%। আচ্ছা, এখানে একটু মার্কআপটা চেঞ্জ করতে হবে। আমরা এই ফ্ল্যাগ ডিপ কেটে দিচ্ছি। এই যে আইকন ডিপটা আছে সেই আইকন ডিপটা আমাদের বাইরে কল করতে হবে, অর্থাৎ তার চাইল্ড বানাইতে হবে। আমাদের কলাম তো হচ্ছে এই পর্যন্ত, আর রো হচ্ছে এই পর্যন্ত, দেখেন ধরলেই আপনি বুঝতে পারতেছেন। তা আমাদের যেটা করতে হবে, এই কলামের বাইরে এসে আমাকে এই আইকন ডিপটাকে রাখতে হবে। এবার আমরা পজিশন রিলেটিভ অ্যাবসলিউট খুব সুন্দর করে করতে পারবো, ঠিক আছে? তো চলেন আমরা আইকনটাতে যাই আবার আগের মতো। আমি আগে ভুল করতেছি, ঠিক আছে? মানে কনফিউশন যেন না হয়, কোথায় কনফিউজ হতে পারে সেই কনফিউশনের জায়গাগুলো কিন্তু দেখাই দিচ্ছি, ঠিক আছে? একবারে চাইলে কিন্তু একবারই করা যায়, বাট একবারে আমি করতেছি না, যেন আপনারা বুঝেন। আগের মতো কালার দিলাম, ফন্ট সাইজ দিচ্ছি 25 পিক্সেল, ঠিক আছে? আর আইকন ডিপটাকে আমাকে পজিশন অ্যাবসলিউট করব, কারণ ওকে আমি নড়াচড়া করাবো অ্যাবসলিউট। আর আমার রিলেটিভ হবে হচ্ছে এইচজি, যেটাকে আমি হচ্ছে 90 পিএইচ হাইট দিয়েছিলাম কালকে, সেটা এইখানে বলবো হচ্ছে পজিশন রিলেটিভ। দেখানো কোথায় আসছে, এই যে এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই যে এখানে। আচ্ছা, আমরা আইকন ডিপে যাচ্ছি, পজিশন অ্যাবসলিউট দিলাম, ওকে বলবো হচ্ছে ওর টপ থেকে যেন 50% জায়গা নিয়ে থাকে। তারপর একটু নিচের দিকে নামা দিই, ধরেন এইখানে চাচ্ছি 80%, একটু নিচের দিকে নামাই দিলাম, ওকে? বা আরেকটু উপরেও দিতে পারেন, একটু কমাই দিই কারণ এটাকে আমরা নামাইতে হবে নিচের দিকে, আমরা 75 দিচ্ছি, ওকে? এই হচ্ছে আমরা এই জায়গায় পজিশন করলাম। এবার আমরা করবো কি জানেন, একটু নড়াচড়া করাবো, এটাকে সেভ করে নিই আগে।
উনি যেটা করছে এটাই আমরা করব, তবে ওনাটা জাম্প করতেছে উপর থেকে, হঠাৎ করে নামতেছে এবং অনেক জায়গা নিয়ে আছে, এই জায়গাটা আমরা দিব না, খুব সুন্দর করে করব। ঠিক আছে, এটা একটু বড় বড় লাগতেছে, মানে পারফেক্ট মনে হচ্ছে না, আমরা একটু সুন্দর করে করব, এই কাজটাই করব। উপর নিচ থেকে কীভাবে জিনিসটাকে ড্রপ ডাউন করা যায় বা নিচে থেকে আপ অ্যান্ড ডাউন কন্টিনিউয়াসলি করতে থাকবে, এই জিনিসটা আমরা এখন করব। তো দিলাম আমরা এখানে, ওকে ফাইন। আমাদের এখন যেটা করতে হবে, কি ফ্রেম অ্যানিমেশন ইউজ করতে হবে, সেটাকে বলা হচ্ছে CSS3 এর একটা নতুন প্রপার্টি, যেটা দিয়ে আপনি যে কোনো ধরনের অ্যানিমেশন আপনি পেতে পারেন। এমন অনেক অ্যানিমেশন আছে আমি নিজে করে রাখছি, মানে আমার একটা ইয়ে আছে, ভিডিও করে আমি এগুলাকে হচ্ছে শেয়ার করি মাঝে মাঝে। তো ওই ধরনের ভিডিওগুলা, অনেক ধরনের ভিডিও আছে, কার্টুন হাঁটে, তারপর হচ্ছে বৃষ্টি পড়ে, সাউন্ড সহ অনেক ধরনের ভিডিও আমি করে রাখছি। আমার পেজে গেলে সেখান থেকে হচ্ছে সেগুলো দেখার আছে অলরেডি, আপনারা দেখতে পারবেন সেখানে গেলে। একটু যদি দেখাই আপনাদের কি ফ্রেম দিয়ে আসলে করা যায়, কি কি অনেক কিছু করা যায়। খুব মজার মজার জিনিস, খুব ইন্টারেক্টিভ জিনিস হচ্ছে এই কি ফ্রেম দিয়ে করা যায়, যেগুলো আগে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হতো। অনেক কিছুই করছি। নেটের অবস্থা একটু বাজে। কি ফ্রেম নিয়ে একটু ঘাটলেই পাবেন, এটা লোড হতে থাকুক, আমরা এখান দিকে কাজ করি। কি ফ্রেম, সেটার জন্য আপনাকে লিখতে হয় হচ্ছে @of keyframes, জাস্ট দিয়ে আপনি এইখানে আপনাকে লিখতে হবে হচ্ছে আপনার কি ফ্রেমের যে নামটা দিচ্ছেন সেটা। ঠিক আছে, কি ফ্রেমের নেমটা দিবেন, আমরা নাম দিতে হয় কি ফ্রেমের নামটা দিতে পারি হচ্ছে যেমন আপ ডাউন। ঠিক আছে, তারপর হচ্ছে সেকেন্ড ব্রেকেট দিতে হবে, সেকেন্ড ব্রেকেট দেওয়ার পর আপনার এখানে এসে ভ্যালু দিতে হয় বা কাজ করতে হয়। এটাকে দুইটাভাবে কাজ করা যায়, একটা হচ্ছে আপনার অ্যানিমেশন কোথা থেকে শুরু হবে, মানে ফ্রম, প্রথমটা হবে ফ্রম, তারপর হচ্ছে টু, কোত্থেকে শুরু হবে এবং কোথায় যে শেষ হবে, আপনি এইভাবে দুইটা ভ্যালু দিতে পারেন। এটা একটা দেওয়া যায়, আরেকটা দেওয়া যায় হচ্ছে আপনি 0 থেকে 100% পর্যন্ত আপনি বলে দিতে পারেন, যদি আপনার স্টেপ অনেকগুলো হয়। যদি আপনার মাত্র একটা স্টার্টিং এবং হচ্ছে এন্ডিং দুইটাই স্টেপ হয়, আপনি ফ্রম টু এই দুইটা ইউজ করতে পারেন। বাট আমি এটাকে করি না, আমি যেটা করি আমার মাল্টি স্টেপের জন্য আমি হচ্ছে প্রথমে 0%-এর জন্য একটা করি, ঠিক আছে, তারপর হচ্ছে 100%-এর জন্য একটা করি, বা 25-এর জন্য একটা করি। আমার যদি স্টেপ যদি অনেকগুলো হয় আমাকে এভাবেই করতে হবে, কিছু করার নেই, মানে আমার অ্যানিমেশনের পার্সেন্ট। ঠিক আছে, অ্যানিমেশন কখন কি হবে আমি যদি অ্যাট এ টাইম যদি অনেকগুলো চাই, যেমন হচ্ছে প্রথম লেফটে যাবে, রাইটে যাবে, ব্যাকে যাবে, তো এই জন্য হচ্ছে স্টেপ যদি অনেকগুলো হয় আপনি এভাবে স্টেপগুলোকে 0 থেকে 100% পর্যন্ত ভাগ করতে পারেন। এবং এটা যদি বোঝেন এটাই হচ্ছে সবথেকে করা ইজি এবং সহজ। তো আমরা 0%-এর জন্য করব এবং হচ্ছে আমরা 50%-এর জন্য করব। ঠিক আছে, আবার আমরা চাইলে পরে 100%-এর জন্য করতে পারি। আমরা করবোটা কি আগে সেটা বুঝি। এই হচ্ছে কি ফ্রেম লেখার স্টাইল। ঠিক আছে, তো এরপর আমাদের যেটা করতে হয়, কি ফ্রেম লেখার পর এখানে আমরা চাচ্ছিটা কি, আমরা চাচ্ছি এইটা একটু নিচের দিকে নামুক, তাই না, এটা একটু নিচের দিকে নেমে এই পর্যন্ত আসুক। তো এ পর্যন্ত আসার জন্য আমার এখনকার পজিশন হচ্ছে 75, আমি চাচ্ছি ও যেন নিচের দিকে আরও নামে, অর্থাৎ আরও 10 নামে 85 হয়। আমি কি করব, এখান থেকে বলবো হচ্ছে টপ থেকে ও যেন 85% মানে জায়গা নিয়ে নিচে নামে। সরি, 0%-এ হচ্ছে 0ই থাকবে, এটা থাকবে। ঠিক আছে, যখন আমার 50%-এ যাবে তখন হচ্ছে 85-এ চলে আসবে। ঠিক আছে, দিলাম কি ফ্রেম অ্যানিমেশন, নাম দিলাম অ্যানিমেশনের আপ ডাউন হবে এবং 0%-এ হচ্ছে 0 পজিশনেই থাকবে, মানে ওর এখানে যেটা আছে সেখানেই থাকবে। যখন 50% হবে তখন হচ্ছে 85 পজিশনে নামবে। জাস্ট এখন যদি সেভ করি দেখব কিছু কোনো কাজ হচ্ছে না, অ্যানিমেশনকে কল করতে হয়। অ্যানিমেশন হবে কোথায়, এই আইকন ডিভের ভিতরে, এখানে আমাকে লিখতে হয় অ্যানিমেশন, সাথে হচ্ছে ওর নামটা দিতে হয়, যে নামটা আমরা এখানে দিয়ে আসছিলাম। অবশ্যই আপনাকে নেম কল করতে হবে, এটাকে বলা হচ্ছে অ্যানিমেশন কলিং। নাম দিলাম, তারপর ওর একটা ডিউরেশন দিতে হবে, কত সময় ধরে চলবে, আমি দিচ্ছি হচ্ছে 2 সেকেন্ড, তারপর ইনফিনিট টাইম ধরে চলবে, জাস্ট আমি এটা বলে দিলাম। এবার যদি দেখেন এখানে দেখতেছেন নামতেছে, কয়টা লাইনের কোড করলাম, খুবই অল্প, তাই না? ভাই পার্সেন্টের ব্যাপার নাই, টাইপের উপরে ইয়া করতেছে 0% 50%
বুঝি নাই। মানে এখানে ফ্রেমের যে 0% টিকবার দিয়েছেন, হুম এটা মানে 50% এটা দেওয়ার একটা বুদ্ধি নেই ভালো করে। এটা হচ্ছে আপনার এই যে ডিলেটা দিচ্ছেন মানে হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন, সেই অ্যানিমেশন ডিউরেশনের ভাগ, ঠিক আছে, কয়টা স্টেপ হবে এতটুকু সময়ের মধ্যে। এখন আপনি আমার 2 সেকেন্ডের মধ্যে 0%, যখন সেকেন্ড শুরু হচ্ছে, কাউন্টিং শুরু হচ্ছে, তখন হচ্ছে ও মানে এই 0 পজিশন ওর, যখন ওর 2 সেকেন্ড সময়ের মধ্যে অর্ধেক হচ্ছে 1 সেকেন্ড, যখন 1 সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে সে নেমে যাচ্ছে হচ্ছে 85-এ, এবং বাকি 1 সেকেন্ড হচ্ছে আবার 0 পজিশনে সে চলে যাচ্ছে পিছন দিকে। এই পুরো 0% থেকে 0 থেকে 100% পর্যন্ত এটা ভাগই করা হয় হচ্ছে আপনার এই অ্যানিমেশন ডিউরেশনের উপর বেস করে, ঠিক আছে। এখন আমি যদি এখানে হচ্ছে 5 সেকেন্ড দিই, দেখবেন ও অনেক বেশি সময় নিয়ে মানে এটা কাজটা করতেছে। হুম, দেখেন 2.5 সেকেন্ড নিয়ে হচ্ছে ও নিচে নামতেছে, আবার 2.5 সেকেন্ড নিয়ে হচ্ছে উপরের দিকে উঠতেছে। তো পুরো এই ভাগটাই হচ্ছে আপনার অ্যানিমেশন ডিউরেশনের উপর ডিপেন্ড করে দেয়, ঠিক আছে। ওকে, তো এটা একটু ইয়া লাগে, অড লাগে দেখতে, অনেক বেশি স্লো। আমরা হচ্ছে 3 সেকেন্ড দিই। ভাইয়া, হ্যাঁ আমি যদি জিজ্ঞেস করতে চাই যে আপনি ওয়েবসাইট ঢোকার পর 2 সেকেন্ডে একটা অ্যানিমেশন হয়ে অফ হয়ে আর হবে না, এটা কি করা যায়? ওটা তো হচ্ছে আপনার ওই যে যেটা বলে, হ্যাঁ এটা দিতে পারবেন। তো এই যে এখানে ইনফিনিটের জায়গায় আপনি কিছু বলবেন, আমি তো ইনফিনিট দিছি দেখে এটা ইনফিনিট হচ্ছে। এখন যদি দেখেন, জাস্ট রিলোড দিচ্ছি, একবার হবে, আর হবে না, ঠিক আছে। ও আচ্ছা। আর ইনফিনিট দেওয়ার মানে হচ্ছে এটা যেন মানে কন্টিনিউয়াসলি চলতে থাকে। আমি তো এখানে ইনফিনিট কল করছিলাম এজন্য, বুঝে গেছে? সবাই কি বুঝছেন হ্যাঁ কিভাবে অ্যানিমেশন দিয়ে কত সহজে এই জিনিসগুলো করা যায়? হ্যাঁ। বুঝি নাই। 2 সেকেন্ড পর 10 সেকেন্ড স্টেবল রেখে আবার 2 সেকেন্ডের জন্য কিভাবে করা যায়, মানে প্রথমে 2 সেকেন্ড হবে, তারপর আবার থেমে থাকবে, তারপর আবার 2 সেকেন্ড পর আবার চালু হবে, তাই তো? আচ্ছা, সেটা যদি হয় আপনাকে যেখানে এভাবে ভ্যালু দিতে হবে পুরোটার জন্য। এইখানে আপনাকে পুরো আপনার তাহলে কাউন্ট করতে হবে 2 সেকেন্ড, 10 সেকেন্ড, পরে আবার মানে তো টোটাল এখানে আমরা হচ্ছে 15 সেকেন্ড দিই, ঠিক আছে। এবং এই জিনিসটাকে আমরা ভাগ করব যে 0 যখন থাকবে তখন 85 আমরা এখানে আবার দিতে পারি। প্রথম 2 সেকেন্ডেই যেন ওর কাজটা হয়ে যায়, আমরা এখানে দিতে পারি হচ্ছে 15% বা হচ্ছে 10%। যখন 10% হবে তখন হচ্ছে ও টপ থেকে চলে আসবে হচ্ছে 85-এর ভিতরে, ঠিক আছে। 8 থেকে 85% চলবে। যখন 50% হবে তখন হচ্ছে আবার সে টপ থেকে 75%-এ ব্যাক করবে, এবং আবার যখন হচ্ছে একটা ডিরেকশন নিয়ে, হ্যাঁ ধরেন এখান থেকে 50%, 0 থেকে 10%-এ আসতে ওর সময় লাগবে হচ্ছে কত, 15-এর যদি হয় মানে 1.5 সেকেন্ডের মতো লাগবে। তো সেই সেকেন্ডের মধ্যে 85-এ আসবে প্রথম, তারপর হচ্ছে আসবে কি এই যে 10 থেকে 50% পর্যন্ত 40% জায়গাটা সেই স্টেবল থাকবে এই জায়গায়, ঠিক আছে। তারপর আবার সে অ্যানিমেশন নেওয়া শুরু করবে, তখন হচ্ছে আমরা আরেকটা ভ্যালু দিতে পারি এখান থেকে, যে ধরেন একেবারে 100% বা হচ্ছে 90% করে দিতে পারি, যে তখন হচ্ছে আবার 85%-এ চলে যাবে, ঠিক আছে। আর এখানে সময় দিলাম হচ্ছে 15%, 15 সেকেন্ড সেভ করলাম। দেখেন থেমে আসে, কিন্তু আস্তে 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 উঠতেছে উপরে যাওয়ার পর। এখন দেখেন অনেকক্ষণ ও থেমে থাকবে, নড়াচড়ি করবে না, তারপর আবার আস্তে 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 নামতেছে, অর্থাৎ 15 সেকেন্ড সময় নিয়ে ও এই জায়গাটাতে খুব স্মুথলি করছে। আবার দেখেন ধূপ করে উঠে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু মানে চিন্তা করছেন আলাদাভাবে, কিন্তু এটা দেখছেন কতটা অড লাগে দেখতে। থেমে আসে, আবার হঠাৎ করে ওঠে, আবার থেমে যায়, ঠিক আছে, বুঝছেন? এটা হচ্ছে পুরোটা ডিউরেশনটার সাথে আপনি কীভাবে অ্যানিমেশনটাকে স্টেপগুলো ভাগ করতেছেন তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এবং চাইলে আপনি অনেক কিছুই করতে পারবেন এটা দিয়ে, বুঝছেন আপু? তাই অ্যানিমেশনের ইনফ্লুয়েন্স থেকে ঠিক হুম, ইনফ্লুয়েন্স যে একটা ইয়া লিখবে অ্যানিমেশনের এটাই হচ্ছে মানে ট্যাগ সিএসএস ট্যাগ, এটা লিখতেই হবে, এটা ছাড়া কাজ হবে না। এবং এটাই হচ্ছে ওর ফরম্যাট পুরোটা।
@ কি ফ্রেমস, তারপর হচ্ছে কি ফ্রেম অ্যানিমেশনের যে অ্যানিমেশনটা চাচ্ছেন তার নাম এবং কি কি ভ্যালু চেঞ্জ হবে সেই মানে ভ্যালুগুলো দিবেন আর স্টেপগুলো দিবেন, তাহলেই হচ্ছে হয়ে যাবে, আর কিছু দরকার হয় না। ঠিক আছে, এবং সেই অ্যানিমেশনটাকে কল করার পর আপনার স্টেপগুলোকে ভাগ করার পর সব কিছু করার পর আপনাকে জাস্ট অ্যানিমেশনটাকে কল করতে হয় আপনি যেখানে চাচ্ছেন। এখন আমি চাচ্ছি এই জায়গাটাতে না দিয়ে আমি যদি অন্য জায়গাতে দিই সেখানেও কাজ করবে। ঠিক আছে, আমি যাচ্ছি আইকনে, এই জন্য হচ্ছে আমি অ্যানিমেশনটাকে আইকনে কল করলাম, নামটা দিতে হবে, ডিউরেশন দিতে হবে, তারপর হচ্ছে আপনি ইনফিনিট সময় ধরে চাচ্ছেন কি চাচ্ছেন না বা ওয়ান টাইম চাচ্ছেন কি না তার উপর ডিপেন্ড করবে। ওকে ওকে, তো দিচ্ছি, এই হচ্ছে উপর নিচে ওঠানামা করতেছে। তো আমরা আরেকটা কাজ করি, এখানে হচ্ছে অ্যানিমেশনটা দেওয়ার পর কল করার পর আপনারা আরেকটা কাজ করবেন, অ্যানিমেশন ডিরেকশনটা দিয়ে দিবেন সবসময়। অ্যানিমেশন ডিরেকশন অল্টারনেট দিয়ে রাখবে, তার মানে হচ্ছে আপনার সবসময় এটা স্মুথলি চলতে থাকবে। অ্যানিমেশন ডিরেকশন অল্টারনেট, তাহলে সবসময় মানে একটা স্মুথনেস বজায় রাখবে। ঠিক আছে, ওকে, এখানে 0 না দিয়ে যেহেতু দুইটা কাজ করতেছে আমরা 100% দিচ্ছি। ডিউরেশনটা কমাই দিই, অনেক বেশি মনে হচ্ছে। 1 সেকেন্ড, অনেক বেশি। আচ্ছা, এখানে 50% দিই, তারপর হচ্ছে আমরা 100%-এর জন্য আরেকটা ভ্যালু দিই, যেটা হচ্ছে ওর আগের ভ্যালুটা টপ থেকে 75, তাহলে হচ্ছে স্মুথনেসটা থাকবে। মাথা খারাপ হয়ে গেছে নাকি? আচ্ছা, ওটা বাদ দিই, 100% এটা বাদ দিই, তাহলে হলো 1 সেকেন্ড, অনেক বেশি, আমরা হচ্ছে 3 সেকেন্ড করে দিচ্ছি বা 2 সেকেন্ড। ওকে, তো এটা হচ্ছে এটা গেল আমাদের। ঠিক আছে, আমরা এবার পরের স্টেপে যাই নাকি? আর জায়গাটা অনেক বেশি, ডিউরেশনটা অনেক বেশি মনে হচ্ছে, আমরা এখানে আরেকটা ভ্যালু মিস করছি, লিনিয়ার দিয়ে দেখি, কিছু একটু উল্টাপাল্টা লাগতেছে। ঠিক আছে, এবার ওকে, তো আমাদের পিএইচডিতে যাই, এবার আমরা নেক্সট স্টেপে যাই, যেটা হচ্ছে আমাদের এই পার্টটা। ওকে, তো এটার জন্য চিন্তা করেন কি করতে হবে। উপরে দেখেন যে পরিমাণ জায়গা ছাড়া, পুরো পেজটাতেই কিন্তু আমাদের দুই পাশ থেকে জায়গা ছাড়া আছে, তাই না? পুরোটাতেই দুই পাশ থেকে জায়গা ছাড়া। তো এর থেকে আমরা কি বুঝতেছি যে আমাদের এই কন্টেন্টগুলো কি কন্টেনার হবে নাকি কন্টেনার ফ্লুইড হবে, বলেন তো? যারা ভিডিও দেখছেন তারা কিন্তু বলতে পারবেন কন্টেনার হবে। ঠিক আছে, তো আমরা এটাকে কন্টেনার হিসেবে নিব, একটা সেকশন যেটার নাম হচ্ছে আমরা দিতে পারি কন্টেন্ট সেকশন। কোনটি? বডি। ওকে, তো এখানে আসতেছি, আমরা একটা সেকশন হিসেবে নিচ্ছি, সেকশন, তার নাম দিচ্ছি হচ্ছে, ক্লাস দিচ্ছি হচ্ছে কি সেকশন, এটা সিম্পল সেকশন। যেই সেকশন সেই সেকশনের নামটা দিলেই বেটার হয়। তারপর এখান থেকে আমরা নিব হচ্ছে কন্টেনার, যেহেতু আমাদের দুই পাশে এনাফ জায়গা ছাড়তে হবে, কন্টেনার দিলাম, তারপর হচ্ছে রো দিলাম। এখন ওর কলাম কয়টা হবে বলেন? কয় কলাম জায়গা নিয়ে আছে ও? কয় কলাম? 12 কলাম না? 12 কলাম পুরোই তো নিয়ে আছে, একদম পুরো A to Z পুরোটাই। তার মানে এখানে আমাদের কল দিতে হবে, কল আমরা, হ্যাঁ, কল এমডি আমরা 12 দিলাম, তাহলে হচ্ছে নিচেও 12 উপরে 12 সব জায়গায় 12 পাবে। তারপর এখানে কি আছে, একটা টেক্সট আছে, আমরা এটা বলতে পারি হচ্ছে H2, যেহেতু এটা একটু ছোট, লেখা আছে হচ্ছে সিম্পল অ্যান্ড পিওর ডিজাইন, তাই তো? সিম্পল অ্যান্ড পিওর ডিজাইন। তারপর তার সাথে নিচে কিছু কন্টেন্ট আছে, পি ট্যাগ, আমরা হচ্ছে লরেন দিয়ে আমরা হচ্ছে 100 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখি কি অবস্থা আমাদের এখানে চলে আসছে। কন্টেন্ট কিছু কমাইতে হবে, থাক, যা দিছি দিছি, একটু কমাই দিই। ঠিক আছে, একটু ডেমো কন্টেন্ট একটু কমাই দিলাম।
ওকে, তো ধরেন এগুলোই আছে, এগুলোকে এখন আমার ডিজাইন করতে হবে না এমন, উপর থেকে একটা জায়গা ছাড়বে, নিচে থেকে একটা জায়গা ছাড়বে, তারপর হচ্ছে কালার কম্বিনেশন এগুলো দিতে হবে, তাই তো? দেখেন ওর কিন্তু একটা কালার আছে আলাদা, বুঝতে পারতেছেন আপনারা? নিচেরটা সাদা আর ওর কিন্তু আলাদা একটা কালার, এই কালারগুলো কিন্তু আমাদের মেনটেন করতে হবে ডিজাইনের সময়। এই কালারটাকে আমার নিতে হবে এবং এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিব। তো কালারটা আমরা এখান থেকে নিতে পারি পিএইচডি থেকে, এইখান থেকে আই ড্রপারে ক্লিক করব, এইখানে ক্লিক করব, আর এইখানে এসে এই কালারটা চলে আসছে, এই F9 এই কালারটা আমরা কপি করতেছি এবং এই কালারটা আমরা দিব কোথায়? আমাদের সিম্পল যে সেকশন ছিল সেই সেকশনটাকে আমরা এখানে কল করি, আগে সব কিছু কল করে নিই, সেকশন, তারপর হচ্ছে কলাম, কন্টেনার, রো, কলাম এগুলো আছে, তাদের যে চাইল্ডগুলো আছে এগুলোকে আমরা একটু ধরে নিই নেস্টিং করে, যেন ডিজাইনটা আমাদের ইজি হয়। আমরা এখানে আসতেছি, বলতেছি H2, তারপর এখানে আসতেছি, আমাদের আছে আর কি পি ট্যাগ, তাই তো? এখানে কি ওদের প্যারেন্ট কি? একদম প্যারেন্ট হচ্ছে সিম্পল, তার ভিতরে কন্টেনার, রো, কলাম এগুলো হচ্ছে ওদের প্যারেন্ট, কিন্তু একদম চাইল্ড কারা? H2 আর হচ্ছে পি। তো আমরা এদেরকেও নেস্টিং করতে পারি, ওদের মাধ্যমে নেস্টিং করতে পারি, এদের মাধ্যমে নেস্টিং করতে পারি। তো ওদের চাইল্ড প্যারেন্ট হিসেবে নেস্টিং করাটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তো দ্যাটস ওয়াই আমরা কিন্তু সিম্পল যেহেতু একটাকে কল করেই আসছি এবং সেটার আন্ডারেই হচ্ছে ওদেরকে আমরা নেস্টিং বা হচ্ছে চাইল্ড হিসেবে কল করে রাখলাম, যেন অন্যগুলোর সাথে কনফ্লিক্ট না করে। বুঝতে পারছেন এটা? কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? ভাই আপনি একটু আরেকবার বলবেন? আচ্ছা, আমরা আগের বার কী করছিলাম, যখন এই যে এইখানে আমরা ডিজাইনগুলো করছি, স্ট্রিককে বড় করছি, সাইজ দিছি, তারপর স্প্যান ট্যাগকে কালার করছি, পি ট্যাগের মধ্যে ডিজাইন করছি, অ্যাঙ্কর ট্যাগ মানে বাটন যেটা সেটাকে ডিজাইন করছি। আমরা কি করছিলাম, এই যে ব্যানার কন্টেন্টকে একটা ক্লাস নেম দিয়ে ওদের প্যারেন্ট হিসেবে ধরে ওদেরকে আমরা নেস্টিং করছিলাম না? মানে হচ্ছে তাদের চাইল্ডগুলোকে যেন অন্যগুলোর সাথে যেন কনফ্লিক্ট না করে। এটা কীভাবে বুঝেছিলাম যে একই নামে যদি অনেকেই থাকে তাহলে তাদেরকে স্পেসিফিকেশন করার জন্য তাদের প্যারেন্টস বা হচ্ছে বাবা মার নাম ধরে ঢাকলেই কিন্তু তাদেরকে আলাদা করা যায়। তো আমাদের একটা ওয়েবসাইটে কিন্তু পি ট্যাগ, H1, H2 বা অন্য ট্যাগগুলোকে কিন্তু একাধিকবার ইউজ করা লাগতে পারে। তো এজন্য একবার ডিজাইন করলে সবগুলোতে যেন না পায়, আমরা কি করি, এজন্য হচ্ছে আমরা তাদের প্যারেন্ট অনুযায়ী তাদেরকে আমরা কল করে সিএসএস করি, যেমনটা আমরা এখানে করছি। ব্যানার কন্টেন্ট H1, ব্যানার কন্টেন্ট স্প্যান, ব্যানার কন্টেন্ট পি, অর্থাৎ তাদের প্যারেন্ট অনুযায়ী তাদেরকে আমরা ডিজাইন করছি যেন অন্যগুলো তার না পায়। এখনও আমরা ঠিক সেম কাজটাই করতেছি, যেটা হচ্ছে তাদের প্যারেন্ট আমাদের এখানে আছে কি একটা H2 আর একটা পি ট্যাগ, এদেরকে আমার ডিজাইন করতে হবে। তো তাদের প্যারেন্টকে, তাদের প্যারেন্ট কলামের ভিতরে একটা ক্লাস নিলে সেও প্যারেন্ট হতে পারে, ও তাদের প্যারেন্ট, ও তাদের প্যারেন্ট, সিম্পলও তাদের প্যারেন্ট। তো আমরা এখানে কোনো ক্লাস অ্যাড না করে আমরা সিম্পলকে প্যারেন্ট হিসেবে ধরেই ওদেরকে সিএসএস করব। এবার বুঝছেন? জি ভাই, ওই যে আগেরবার ক্লাসের মধ্যে দেখাইছিলেন যে মানে উপরের ইমিডিয়েট প্যারেন্টে রাখছিলেন, যে কারণে একটু কনফিউজ হয়ে গেছে। এখন কি বুঝছেন? এখন বুঝছেন? জি জি, এখন আচ্ছা, আপু বলছে বুঝিনি, আপু বুঝছেন এখন? সুপন ভাই বুঝছেন? এখনও বুঝছেন নাই? আচ্ছা, দেখেন আমরা আগেরবার যখন কাজ করছিলাম তখন কিন্তু যেটাকে বলা হয় হচ্ছে নেস্টিং করা, ঠিক আছে, নেস্টেড কোড একটার ভিতরে আরেকটা। তো এখানে তাদের একদম প্যারেন্ট হচ্ছে ব্যানার, তাদের ভিতরে প্যারেন্ট চাইল্ড হচ্ছিল কন্টেনার, তার চাইল্ড ছিল হচ্ছে রো, তার চাইল্ড ছিল হচ্ছে এই যে কল 6। তো এখানে আসার পর আমরা H1, স্প্যান ট্যাগ, পি ট্যাগ এই জিনিসগুলোকে আমরা তাদের চাইল্ড হিসেবে ছিল। তো একটা ওয়েবসাইটে কিন্তু আমাদের H1 অনেকবার ইউজ হবে, পি ট্যাগ অলরেডি এখানে ইউজ হয়েছে এবং এখানেও ইউজ হয়েছে। আমি যদি সিম্পলি যদি এখানে তাদেরকে প্যারেন্ট হিসেবে যদি ডিজাইন না করি তাহলে দেখবেন এখানেও হচ্ছে আমাদের কন্টেন্টগুলো চলে আসবে, মানে সেম ডিজাইন পেয়ে যাবে। যেমনটা হচ্ছে আমি একটু দেখাই, আমরা এই পি ট্যাগের থেকে আমাদের তাদের সেই প্যারেন্টের নামটা সরাই দিই, ঠিক আছে? এখন যদি দিই এবং এখানে কালারটা আমরা একটু রেড করে দিচ্ছি বোঝার জন্য, ওকে? দেখেন এবার ও রেড হয়ে গেছে, এও রেড হয়ে গেছে। কারণ কি, আমি শুধুমাত্র পি ট্যাগকে সিএসএস করলাম। ওই যে যেমনটা বললাম, একই নামে যদি অনেকজন থাকে, একজনকে ডাক দিলে সবাই ফিরে তাকায়, ঠিক সেম। তো এদেরকে যখন আমি কোনো স্পেসিফিকেশন না করলাম তখন হচ্ছে কি ডিজাইন করলে একজনকে ডিজাইন করলে বাকি সবাই পেয়ে যাচ্ছে। তো
তো এই সমস্যাটা যেন না হয় আমরা সবাইকে তাদের প্যারেন্ট অনুযায়ী আলাদা আলাদা করে কল করি, আলাদা আলাদা করে ডিজাইন করি, যেন অন্যদের সাথে সে মানে একজনকে ডাকলে আরেকজন যেন না আসে, ঠিক আছে? এই জন্য তো দ্যাটস ওয়াই আমরা যেটা করি তাদের প্যারেন্ট অনুযায়ী তাদেরকে আলাদা করি, প্যারেন্টের নাম অনুসারে। তো এইখানে আমরা যেটা করছিলাম, তাদের প্যারেন্ট ছিল কে, ব্যানার কন্টেন্ট এই ক্লাসটা, এগুলো নিয়ে আবার করতে পারেন, এগুলো বুস্টেপের ক্লাস, কল MD6ও বুস্টেপের ক্লাস। তো ব্যানার কন্টেন্ট আমরা একটা ইউনিক ক্লাস নেম দিয়েছিলাম, সেই ক্লাস নেমকে ওদের প্যারেন্ট হিসেবে ধরে আমরা এইখানে এসে ওদেরকে স্পেসিফাই করছিলাম যে এই পিটা হচ্ছে ব্যানার কন্টেন্টের যে পি আছে সেই পি আলাদা করে, ঠিক আছে? যেমন রহিমের ছেলে করিম, এভাবে আর কি, তাহলে হচ্ছে অন্য কোনো করিম আর আমাদের দিকে তাকাবে না। ঠিক সেম আমরা এটা এখানে বলছি যে আমাদের ব্যানার কন্টেন্টের ভিতরে যে পিটা আছে সেই পিটাই শুধুমাত্র কালার হোক, তাহলে দেখবেন এই শুধুমাত্র রেডটা শুধুমাত্র এখানেই থাকবে। আমরা পরে যে রেডটা নিচ্ছি পি ট্যাগ, সেই পি ট্যাগের ভিতরে আর সেই কালারটা পাচ্ছে না এখন। এবার কি বোঝাতে পারছি আপু? এখন ঠিক আছে? হ্যাঁ, ওকে। তো এর জন্য হচ্ছে আমরাও পরবর্তী পিটাকে ডিজাইন করার জন্য আমরা তাদের যে প্যারেন্ট আছে সিম্পল, সেটাকেই আমরা ইউজ করতেছি। তো সিম্পলটাকে ধরে আমরা এইখানে তাদেরকে আলাদা আলাদা করে ধরছি, সিম্পলের H2, সিম্পলের P, ঠিক আছে? ওকে, তো চলেন আমরা এখন যেটা করব, পিএইচডিতে কি দেখতেছি দেখেন, সরি, আমরা এখানে দেখতেছি এগুলো হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার হিসেবে আছে, তাই তো? তো আমরা তাদের ডিফকে বলবো হচ্ছে টেক্সট অ্যালাইন, মানে টেক্সটের অ্যালাইনগুলো হবে সেন্টারে। আপনার রাইট, লেফট, এন্ড অনেক ধরনের আছে, সেগুলো অবশ্যই জানেন যারা টুকটাক ওয়ার্ড বা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এগুলো ইউজ করে থাকেন, তারা টেক্সট অ্যালাইন সেন্টার, রাইট এগুলো বুঝেন। তো এখানে দেখেন এগুলো কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। কালার কম্বিনেশন থেকে এগুলো আমাদের চেঞ্জ করতে হবে, এগুলো আমরা পিএইচডি থেকে নিব। চলেন টেক্সটের কালারটা কেমন আছে আমরা একটু সেটা নিয়ে নিই। এখান থেকে ক্লিক করে আমরা হচ্ছে ওর কালারটাও নিতে পারি, এভাবে ওর কালারটা কি এভাবে ধরে আমরা এখান থেকে কপি করলাম। ওকে, এবার এখানে আসি, আমরা ইন্সপেক্ট করে কাজ করব। সিম্পলের H2, ওর কালার হবে কি এই কালারটা, ঠিক আছে? সামনে অবশ্যই হ্যাশ দিতে হবে, কালার কোড বলে এগুলাকে, এই কালার কোড দিয়ে দিলাম। এবং ওর ফন্ট সাইজটা আমরা একটু বাড়াই দিতে পারি। এখন কী ধরনের ফন্ট সাইজ ও ইউজ করছে সেটাও আমরা দেখতে পারি চাইলে। এই যেখানে টেক্সটে আছে না টি, ফটোশপের এখানে ক্লিক করবেন, হ্যাঁ ওদেরকে ক্লিক করবেন, দেখবেন ওর কালার, ওর কোন ফন্ট ইউজ করা আছে, ওর মানে ফন্ট সাইজ কত, সব কিছু দেখাবে। পিটি মানে হচ্ছে পিক্সেল, এটা মনে নিয়ে এখান থেকেও কালার নিতে পারেন। কালার এখান থেকেও নেওয়া যায়, আবার আই ড্রপার দিয়েও নেওয়া যায় টেক্সটের কালার। সো অনেক জায়গা থেকেই আসে এটা। তো এখান থেকে এসে আমি হচ্ছে আবার এটাকে একটু রিপ্লেস করে আপনাদের দেখা দিচ্ছি। আমি দুইটা থেকে যদি নিই আমার সেম কালারই থাকতেছে। এবং এখানে আমরা দেখতেছি ওর ফন্ট সাইজ হচ্ছে 40 পিক্সেল, আমরাও হচ্ছে ওর ফন্ট সাইজটা আমরা 40 পিক্সেল করে দিতে পারি। চলেন এরও হচ্ছে ফন্ট সাইজটা আমরা বাড়াই দিই, ফন্ট সাইজ 40 পিক্সেল, বড় হয়ে গেল। টেক্সট ট্রান্সফর্ম করতে হবে, টেক্সট ট্রান্সফর্ম মানে হচ্ছে টেক্সটগুলো যে চেঞ্জ হবে সেটা কীভাবে চেঞ্জ হবে। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করতে পারি, লোয়ার কেস করতে পারি, তারপর হচ্ছে আপার কেস করতে পারি। তা আমাদের মেবি ক্যাপিটালাইজ ছিল, সেটাই আমরা রাখতেছি। ওকে, তো তারপর হচ্ছে পিকে সিলেক্ট করেন। পি এর জন্য কী কালার ছিল সেগুলো আমরা একটু দেখে আসি। চলেন এখান থেকে আবার এখানে ক্লিক করেন, মানে আবার টিতে ক্লিক করে ওর কালারটা নেন, দেখবেন ওর পিতে কোন কালার ইউজ করছে সেই কালারটাও আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। কপি করে নেন, তারপর হচ্ছে এখানে আসেন, ইন্সপেক্ট করতেছি, পিতে গেলাম, আমরা লিখবো হচ্ছে কালার, হ্যাশ দিয়ে কালার কোডটা, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। ফন্ট সাইজ দেখবেন সেটাও দেখা যাবে, কত 20 পিক্সেল দেওয়া আছে। চলেন আমরা একটু 20 পিক্সেলই এটাকে বলি। পিতে যাব, এখানে লিখবো হচ্ছে ফন্ট সাইজ, লিখবো হচ্ছে 20 পিক্সেল। দেখেন বেশি বড় হয়ে গেছে না, এত বড় ভালো লাগতেছে না। ও দিছে দেখ ওর মতো করে, আমরা আমাদের পিসিতে যত সুন্দর লাগবে আমরা সেই সাইজটাই রাখার চেষ্টা করব। 16 পিক্সেল দিলাম, ফাইন। তারপর আরেকটা জিনিস হচ্ছে আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার দরকার, যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে সাদা, এখানে অন্য কালার। এই কালারটা আমরা নেই, চলেন আমরা এই কালারটা দিব, কালার, এই কালারটা নিচ্ছি, কপি করতেছি। এখন এই কালারটা আমরা দিব কোথায়? পুরো সেকশনটাতে কিন্তু আমাকে কালার দিতে হবে। তো পুরো সেকশনটাকে আমরা ধরি এইখানে, চলেন পুরো সেকশনটা হচ্ছে আমাদের এই সিম্পল সেকশন, নামই দেওয়া ছিল। সিম্পল সেকশনে ক্লিক করেন, তারপর এখানে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিই,
ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ দিয়ে এটা দেখেন তো চেঞ্জ হয়েছে না? বোঝা যাচ্ছে না কারণ নিচে আমাদের কোনো কন্টেন্ট নাই। ওকে, সবগুলোকে সেভ করি এখন। এখানে আসি, এখানে আসি, ওকে সেভ করলাম। তো দেখেন আমাদের কিন্তু অলমোস্ট কিন্তু হয়ে গেছে, তাই না? এখন কি করতে হবে? শুধুমাত্র বাকি কাজটুকু হচ্ছে ওর উপর থেকে যে জায়গাটা আছে এবং নিচ থেকে যে জায়গাটা আছে সেই গ্যাপটা আমাদের সৃষ্টি করতে হবে। এই গ্যাপটা আমরা কীভাবে দিতে পারি? এই গ্যাপটা আমরা দিই হচ্ছে প্যাডিং দিয়ে, ঠিক আছে? কারণ আমরা আগেও দেখে আসছি আগের ক্লাসে যে প্যাডিং যদি দিই তাহলে হচ্ছে আমাদের হাইট উইথ দুইটাই বাড়ে। আমরা এখন প্যাডিংটা দিব কোথায়? লেফট রাইটে তো আমাদের দরকার নেই, তাই না? এখানে যা আছে আমাদের এনাফ। আমাদের উপর থেকে আর হচ্ছে নিচে থেকে প্যাডিং দিতে হবে। তো চলেন আমরা হচ্ছে প্যাডিং দিই। এইখানে আসেন, আবার হচ্ছে সিম্পলটাকে কল করেন, ধরেন এখানে আমরা বলি হচ্ছে প্যাডিং। প্রথম ভ্যালুটা কাজ করে হচ্ছে টপ বটম থেকে, তার মানে আমি চাচ্ছি টপ বটমে হচ্ছে 50 পিক্সেল করে, আর লেফট রাইটে আমাদের দরকার নেই, আমি লেফট রাইটে 0 দিয়ে দিলাম। দেখুন তো এবার কালারটা সব পাচ্ছে। এখন অনেকে বলতে পারেন ভাই এরকম জায়গা দেওয়ার সময় তো আমরা মার্জিন ইউজ করতে পারি, মার্জিন দিলে কী প্রবলেম হয় সেটা দেখেন। আমি হচ্ছে মার্জিন দিচ্ছি, মার্জিন টপ বটমে 50 পিক্সেল, লেফট রাইটে হচ্ছে 0। দেখেন তো কিছু বোঝা যায়? একটু কিন্তু ঝামেলা হয়ে গেছে, তাই না? যে দেখেন একটা হোয়াইট একটা স্পেস চলে আসছে, একটু বোঝা না গেলে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই। দেখেন এবার আমি যখন মার্জিন দিচ্ছি তখন কিন্তু ও বাহির থেকে জায়গা পাচ্ছে, কিন্তু আমাদের জায়গাটা তো দরকার ভেতর থেকে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার বা হচ্ছে স্পেস যখন আমরা ভিতর থেকে ছাড়বো আমরা অবশ্যই প্যাডিং ইউজ করে করবো, ঠিক আছে? তো দেখেন এবার আমাদের প্যাডিংটা কিন্তু ভিতর থেকে পাচ্ছে এবং আমাদের ডিজাইনটা খুব সুন্দর। কপি করি সবগুলা, এখানে আসি, পেস্ট করি, ওকে আমি জিনিসগুলোকে কেটে দিচ্ছি। তো সবাইকে বুঝতেছেন আমার কথা? ক্লিয়ার? সবাই বুঝতেছেন? জি ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী স্টেপ যেটা আছে সেখানে আজকে ক্লাস কিন্তু মানে বড় হবে অনেক, বলে দিলাম আগে, ঠিক আছে? আচ্ছা এইখানে আসি, এইখানে আসার পর আমরা দেখতেছি হচ্ছে এটা আরেকটা সেকশন, এটার নাম আমরা দিতে পারি হচ্ছে ফিচার সেকশন, ঠিক আছে? ফিচার সেকশন নামে দিতে পারি। এখানে আমাদের কি লাগবে একটু চিন্তা করে দেখি। একটা সেকশন যেটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, মানে কোনো কালার দেওয়ার দরকার নাই। আর এখানে লাগবে হচ্ছে 3টা বক্স দরকার আমাদের, 3টা কলাম। তার মানে 3টা বক্স যদি থাকে আমরা কয় কলাম করে হবে এক একটা বক্স? স্নিগ্ধা আপু বলেন তো, 3টা বক্স দরকার বা 3টা ব্লক দরকার আমাদের, কয় কলাম করে পাবে এক একজন বুস্ট্র্যাপ ইউজ করলে? 4টা করে, ইয়েস। তাহলে হচ্ছে আমাদের 4 করে কলাম লাগবে। এখন আর কি লাগবে আমরা একটু আগে ব্রিফ করি। তারপর হচ্ছে আমাদের এটার জন্য আলাদা একটা ডিভ লাগবে এবং এই কন্টেন্টগুলোকে আমরা এখানে বসায় দিব। আমরা একটা করলে বাকিগুলোকে আমরা কপি পেস্টও করতে পারি। সবথেকে মজার বিষয় হচ্ছে এইখানে, চলেন আমরা এই সেকশন থেকে বের হয়ে যাচ্ছে, আরেকটা সেকশন কল করতেছি যেটার নাম দিব হচ্ছে ফিচার সেকশন নাম দিতে পারি আমরা, FEATURE, ফিচার সেকশন। তো এইখানেও হচ্ছে দুই পাশ থেকে জায়গা ছাড়া, দ্যাটস ওয়াই হচ্ছে কন্টেইনার, তারপর হচ্ছে আমাদের অবশ্যই রো নিতে হয়, তারপর হচ্ছে কল, যেহেতু 4টা করে হবে, কল empty4 নিলাম। এর ভিতরে আমাদের কি আছে একটু দেখি। কে যেন করছেন, উনি হচ্ছে যেটা করছে সুপন ভাই করছে, এগুলো হচ্ছে ইমেজ হিসেবে নিচ্ছে সবগুলোকে। আমরা এগুলো ইমেজ হিসেবে নিব না, এগুলো আমরা আইকন হিসেবে নিব এবং কালারগুলো হচ্ছে আমরা সলিড কালার নিব, ঠিক আছে? অনেক সময় ক্লায়েন্ট চাইতে পারে যে আমার এই ব্লু কালারটা ভালো লাগতেছে না, আমি চাচ্ছি হচ্ছে আমার পুরো ওয়েবসাইটটা একটু গ্রিনিশ টাইপের হোক, অর্থাৎ এই যে ব্লু কালার যেখানে আছে স্কাই ব্লু, সেগুলো সব গ্রিন করে দিবে। আপনি যদি তখন এগুলো ইমেজ করে নেন, সেগুলো কি আপনি আবার ছবি তুলবেন নতুন করে? অবশ্যই না। তাহলে হচ্ছে আমরা যেখানে দেখবো কালার আমরা দিতে পারবো সলিড কালার, সেখানে আমরা কালার ইউজ করবো, ঠিক আছে? অন্য কিছু না। তো এখানটাতে আমরা কালার ইউজ করব, ব্যাকগ্রাউন্ড কালার, আর হচ্ছে এইগুলা আইকন ইউজ করব। তো চলেন সবার প্রথম আইকনটা আমরা সার্চ করে ফেলি এবং হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিই। আমরা একটু ব্যাকে যাচ্ছি। এটা কি আইকন? ফোন আইকন। এটাকে কি বলবেন সার্চ করার সময়? পেপার প্লেন। এটাকে কি বলতে পারেন? অ্যানাউন্সমেন্ট বা হচ্ছে অ্যানাউন্সমেন্টে হয়, অ্যানাউন্সমেন্ট দিলেই পারেন যে কিছু একটা অ্যানাউন্স করতেছে এরকম কিছু। আর এটা হচ্ছে ফোন, দিলেই চলে আসবে এগুলা। তো এখানে আসলাম, এখানে আমরা লিখি হচ্ছে ফোন, ঠিক আছে? দেখো সেটা চলে আসছে। এটা আসতে থাকুক, আমরা এদিকে হচ্ছে মার্কআপ করি।
ওই ফোনটাকে আমরা একটা ডিভের ভিতর নেব, কারণ ওইখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয়, তাই তো আমরা এখানে হচ্ছে ফোন নামে বা হচ্ছে হ্যাঁ ফোন নামেই নিচ্ছি, রিলেভেন্ট নাম দিব। তো সেইখানে হচ্ছে আমাদের আইকনটা বসাইতে হবে। তো এই যে কোন ফোন, মোবাইল ফোন, তাই তো? কই গেল মোবাইল ফোন? আচ্ছা আমরা আইফোন লিখি, দেখবেন এখানে চলে আসছে, এই যে এটা মোবাইল, বা মোবাইল লিখলেও চলে আসতো। জাস্ট এটাকে কপি করি, ওপেন করব, কপি করব, পেস্ট করব। আর এটার পর আমাদের কিছু কন্টেন্ট আছে, ওটা লোড হতে হতে আমরা এইগুলো শেষ করি, যেটা হচ্ছে অপটিমাইজ ফর অল ডিভাইস, তারপর হচ্ছে স্টিক, মানে কিছু কন্টেন্ট আছে আর কি। তো এগুলো আমরা একটু নেই। এটাকে আমরা বলতে পারি হচ্ছে H2 দিয়ে আমরা ডেমো কন্টেন্ট ইউজ করবো, আমরা হচ্ছে লরেম দিব হচ্ছে 3, ঠিক আছে? ছোট্ট একটা কন্টেন্ট দিলাম। তারপর পিটেক দিয়ে আমরা আবার লরেম লিখে, লরেম হচ্ছে ডেমো কন্টেন্ট, ঠিক আছে? সব এটা নিয়ে আবার আহামরি কিছু মনে করবেন না। এটাকে দিচ্ছি হচ্ছে আমি 10, জাস্ট এরকম একটা কন্টেন্ট দিলাম, ছোট্ট একটা কন্টেন্ট দিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে আমরা ফোনের আইকনটা নিচ্ছি। আসে না, কেউ একজন ফোনের আইকনটা দিয়ে দেন তো আমাকে, সার্চ করে যদি পান। আচ্ছা চলে আসছে, লাগবে না, কপি। আর এটা থাকবে হচ্ছে আমাদের এই ফোন আইকনের ভিতরে, ফোন ডিবের ভিতরে। আমরা এখানে আসি, দেখি আমাদের এখানে কি অবস্থা। এই যেভাবে চলে আসছে, এগুলোকে এখন আমাদের সিএসএস করতে হবে। তো সিএসএস করার জন্য প্রথমে আমরা সবগুলোকে কল করব, ফিচার সেকশনটাকে কল করি, তারপর হচ্ছে কন্টেনার রো, এগুলোর আর দরকার নাই। আমরা হচ্ছে এই ফোনটাকে কল করি, যেগুলো আমাদের নিজেরা ক্লাস কল করছি সেগুলো। ফোনটাকে কল করলাম, তারপর হচ্ছে ফোনের ভিতরে আই ট্যাগ আছে, আমরা আই ট্যাগটাকে কল করে ফেলি, যদিও আমাদের দরকার হয় আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা এখান থেকে H2 আর হচ্ছে HP, এগুলোকে হচ্ছে আমাদের কাজ করতে হবে। এগুলো কার আন্ডারে হবে? ওদের প্যারেন্টকে। এগুলো তো সিবলিং ফোন, ওর প্যারেন্ট আমরা ফিচারকে ধরতে পারি, আমরা ফিচার আন্ডারে H2 এবং P2কে ধরতে পারি। ফিচার H2 আর হচ্ছে ফিচার P, মানে ফিচারের ভিতরে যে H2 আছে আর ফিচারের ভিতরে যে P আছে শুধুমাত্র তারাই, আর কেউ না। ওকে, চলেন আমরা এইখানে একবার একটু কাজ করি। তো এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। ইন্সপেক্ট করি, এদেরকে ধরেন পুরো সেকশনটাকে, পুরো সেকশনের নাম হচ্ছে ফিচার সেকশন, সবগুলোকে আমাদের মাঝখানে আনতে হবে। দ্যাটস আমরা বলবো হচ্ছে টেক্সট লাইন সেন্টার, দেখছেন মাঝখানে চলে আসছে একেবারে, খুবই সুন্দর। তারপর যেটা চাই আমি হচ্ছে এবার আমার ফোনটাকে একটু ডিজাইন করব, এইটাকে ফোনের যে ডিভ আছে সেটাকে। চলেন ওর একটা হাইট দিচ্ছি, যেহেতু বড় হবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, আমরা হাইট দিচ্ছি 100 পিক্সেল, তারপর হচ্ছে উইথ দিচ্ছি হচ্ছে 100 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিচ্ছি হচ্ছে রেড কালার, দেখছেন চলে আসছে। তারপর আমরা ধরেন ফন্ট সাইজটাকে বাড়াবো, ফন্ট সাইজ দিতে পারি হচ্ছে, ওটা হচ্ছে আইকনের জন্য ফন্ট সাইজ দিব হচ্ছে 25 পিক্সেল, আরও বাড়াই, বড় করি 40 পিক্সেল দিচ্ছি একেবারে, ঠিক আছে? আচ্ছা দিলাম 40 পিক্সেল। আর হচ্ছে এটার কালারও হবে হচ্ছে হোয়াইট, এমনটা হচ্ছে, তাই তো? কিন্তু এটা এক্স্যাক্টলি মাঝখানে আসতেছে না। মাঝখানে আনার জন্য আমরা একটু সিম্পলি কাজ করতে পারি, যেটা হচ্ছে কি বলতে পারি লাইন হাইট নামে আরেকটা প্রপার্টি আছে। এই লাইন হাইটটা আপনি দিতে পারেন, দিতে হবে হচ্ছে হাইট এবং উইথ যা দিয়েছেন সমান সমান, লাইন হাইটও হবে তার সমান 100 পিক্সেল, দেখছেন একবার মাঝখানে চলে আসছে, উপর থেকে নিচ থেকে। আমি একটু ফন্ট সাইজটা একটু বাড়াই দিচ্ছি, আমি হচ্ছে 50 পিক্সেল করে দিই, এবার বোঝা যায় উপর থেকে নিচ থেকে কিন্তু এক্স্যাক্টলি মাঝখানে চলে আসছে। সহজ নাকি? বুঝতেছেন? ওকে, আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা তো রেড না, এই ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন একটু দেখেন তো। এখানে দুইটা কালার কিন্তু বোঝা যায়, একটা হচ্ছে হালকা আর একটা হচ্ছে লাইট। আমরা এই কালারটা জেনারেট করব, কোনো সমস্যা নেই, এগুলো খুবই ইজি। এগুলো করার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে কী যেন নাম, কালারজিলা, কালারজিলা নামে হচ্ছে একটা ওয়েবসাইট আছে, আমরা সেইখানে যাব। জাস্ট ক্লিক করেন, এখান থেকে আমরা আলটিমেট গ্রেডিয়েন্ট কালার জেনারেট করব, অর্থাৎ মাল্টিপল কালার কীভাবে অ্যাড করা যায় সুন্দর করে সেগুলো আমরা দেখব। দেখেন এখানে কিন্তু আপনি অনেক ধরনের কালার আপনি চাইলে ইউজ করতে পারেন।
এই যে এখানে এরকম আছে, আপনি চাইলে এরকম কালার নিতে পারেন, আবার চাইলে এরকম মানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট কালার আছে, থাকে না অনেক সময় এক এক জায়গায় এক এক রকম কালার। তো এরকম কালার আপনি এখান থেকে জেনারেট করতে পারেন, ইউজ করতে পারেন, আবার আপনি নিজের মতোও দিতে পারেন। তো চলেন আমরা হচ্ছে একদম সিম্পলিতে যাই, একটা কালার আমরা জেনারেট করব, ঠিক আছে। তো এখানে হচ্ছে কিছু ভ্যালু আছে, অপাসিটি স্টপ, আর এখানে হচ্ছে কালার স্টপ। আমাদের কালারটা কি সেটা আমরা একটু দেখি। আমাদের কালারটা হচ্ছে এই কালারটা, তাই তো? দুইটা কালারই আমাদের এখান থেকে নেই, কপি করেন জাস্ট এটা, আর আমরা হচ্ছে এখন এখানে এসে আমাদের কালারটা দিয়ে দিব। এখানে ক্লিক করেন, তারপর এই যে এখানে ক্লিক করেন কালারে, এখান থেকে তার কালার কোডটা আপনি চেঞ্জ করে দেন। দেখেন আমাদের যে কালারটা সেটা কিন্তু পেয়ে গেল, তাই তো? তারপর আমাদের সেকেন্ড কালার কোনটা, এইটা, এখানে ক্লিক করেন, এই সেকেন্ড কালারটা নিয়ে নেন, কপি করেন এবং এইখানে আসেন। এখানে আসার পর আমাদের সেকেন্ড যে কালার অপশনটা আছে সেখানে যান, এখানে যাওয়ার পর আপনি এখান থেকে এটাকে পেস্ট করে দেন। দেখেন কালার হয়ে গেছে, তাই তো? আর এগুলো হচ্ছে আপনার অপাসিটি, এগুলোতে আমরা হাত দিব না, এগুলোর মতোই থাকুক। আমরা হচ্ছে যেটা করব, এগুলোকে আমাদের দরকার নেই, আমরা হচ্ছে এগুলা, এটা যেটা আছে দুইটাতেই হচ্ছে আমাদের এটার যে কালার কম্বিনেশন আছে, সরি এটাকে আমরা ডিলিট করে দিই। আচ্ছা ডিলিট করতে পারবো না, আমাদের দুইটা ভ্যালু দিতে হবে। এখানে যেটা দিব এটা লাস্টে যে 50% অংশ আছে সেই 50% আমাদের সমান দিতে হবে। তো এই যে এই কালারটা, এই কালারটা আমরা কপি করি ওর জন্য। এখানে আসলাম এবং ওর যে 50% যে কালারটা সেটাতে আমরা সেটাকে রিপ্লেস করে দিই, ঠিক আছে? এটা দিলাম এটার জন্য, আর এটার যে কালারটা ছিল এটাকেও কপি করি এবং এটার যে অর্ধেকে থাকবে সেই অর্ধেকেও হচ্ছে কালারটা হবে এই কালারটা, এবং দুইটার উপর দুইটা 50% করে দিই, 50 এবং এটাকে বলি হচ্ছে 48 আছে 50 করে দিলাম, মানে একটার উপর আরেকটা দিয়ে দিলাম। তো দেখেন গ্রেডিয়েন্ট কিন্তু আমার হয়ে গেছে, তাই তো? বাট এখানে হচ্ছে আলাদা আসল জিনিসটা। এখানে দেখেন কি বলছে, উপর নিচে আছে ভার্টিক্যালি, আমি চাচ্ছি হচ্ছে হরিজেন্টালি, এমন হয়ে গেছে, খুব জোস। আপনি এখন কি করতে হবে, জাস্ট এই কালার কোডটাকে কপি করেন, আপনি এখানে আসেন, সিএসএস যে ফিচারের মধ্যে আপনি সেই কালার কোডটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে পেস্ট করে দেন, আপনি কিচ্ছু করতে হবে না। দেখেন এবার এখানে আসে কিনা, ও আচ্ছা সরি, এটা ফিচারে হবে না, এটা হবে হচ্ছে ফোনের মধ্যে। এখানে দিলাম পেস্ট করে, দেখছেন ফোনের মধ্যে কিন্তু কালারটা চলে আসছে এবং আমরা যে ডিজাইনটা করছি সেগুলো আবার চলে গেছে, কারণ আমরা সেভ করি নেই এতক্ষণ। ওকে, এখানে আসলাম, এবার হচ্ছে আমাদের কাজগুলো করে ফেলি। আমরা হাইট দিব 100 পিক্সেল, তারপর হচ্ছে উইথ দিব হচ্ছে, সরি কই পায় না কেন এগুলো, 10 পিক্সেল দেওয়া কেন, 100 পিক্সেল, তারপর হচ্ছে উইথ থাকবে হচ্ছে ওর WIDTH, উইথ দিব 100 পিক্সেল, হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা আরও কিছু কালার দিব, ফন্ট সাইজ বাড়াবো আইকনটার 50 পিক্সেল, তারপর হচ্ছে ফন্ট সাইজটা বাড়ানোর পর এটার কালার দিব হোয়াইট কালার, এবং এটার জন্য মাঝখানে থাকে সেজন্য বলবো হচ্ছে টেক্সট লাইন সেন্টার আসছে। আবার উপর নিচ থেকে সমান করার জন্য যেই পরিমাণ হাইট আমরা দিচ্ছি সেই পরিমাণ আমাদের লাইন হাইট দিতে হবে, দিব লাইন হাইট 100 পিক্সেল, সরি পিক্সেল, এক্স্যাক্টলি মাঝখানে চলে আসছে এবং আমাদের কালারটাও আমাদের পেয়ে গেছে, ঠিক আছে? বাট আমাদের ফোনটা কিন্তু মাঝখানে আছে, এখানে যেমনটা দেখতেছি, তাই তো? মাঝখানে আনার জন্য আমরা মার্জিন, দেখেন একটা মার্জিন পাচ্ছে, এখানে ক্লিক করার পর আপনি এখানে আসেন, দেখেন মার্জিন পাচ্ছে এখান থেকে রেড কালারের। এই মার্জিনটা হচ্ছে ওর উইডটা যখন আমি কমাই দিছি 100 পিক্সেল করে দিছি, সেই বাকি জায়গাটাকে ও মার্জিন করে নিচ্ছে। আমি বলবো দুই পাশ থেকে যেন যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটা যেন দুই পাশ থেকে সমান করে দেয় মার্জিন হিসেবে। আমরা বলবো মার্জিন অটো। মার্জিন অটো মানে হচ্ছে আপনার যেই ফাঁকা জায়গাটা আছে অবশিষ্ট জায়গাটা, সেই জায়গাটা দুই পাশ থেকে সমান করে আপনাকে ভাগ করে দিয়ে আপনাকে এক্স্যাক্টলি মাঝখানে শো করাই দিবে। চলে আসছে এক্স্যাক্টলি মাঝখানে চলে আসছে, এবং ফিচার সেকশনে যাই এবং সেখানে বলি হচ্ছে টেক্সট লাইন সেন্টার, দেখেন সব কিছু চলে আসলো একেবারে। বোঝা গেছে? কার কোনো সমস্যা আছে?
কার কোনো প্রবলেম এই জিনিসটা নিয়ে? দেখেন আমরা আইকন ইউজ করলাম, কালারও দিলাম, সলিড কালার দিলাম। এবার যদি আপনাকে কেউ বলে কালার চেঞ্জ করতে, পারবেন না করতে? বুঝছেন? কেউ কোনো কথা বলে না। বাট ওই যে কালার ফিল্টারটাকে আরেকবার দেখতে হবে ভিডিওতে। হ্যাঁ, ভিডিওতে দেখে নিন, ঠিক আছে? খুব সুন্দর করে বলে দিছি, ভিডিওটা একটু দেখে নেবেন। ওকে, আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে? ওকে, তো আমাদের এটা হয়ে গেল। আমরা এখন যেটা করব, আমাদের তো একটা হয়েছে তাই তো, বাকিগুলো দরকার। বাকিগুলা আমি আর করব না, আমি এই কলামগুলোকে শুধুমাত্র কপি পেস্ট করে দিচ্ছি। আপনারা বাসায় এইগুলোকে চেঞ্জ করবেন, ঠিক আছে? আর কাজ করলে আপনি এভাবে করতে পারেন, সবসময় কপি পেস্ট করলে আপনার কাজও স্মুথ হবে। হয়ে গেছে, 3টা হয়ে গেছে। আপনার কি করতে হবে? শুধুমাত্রই এই আইকনটা চেঞ্জ করতে হবে, টেক্সটগুলো চেঞ্জ করতে হবে, এইগুলা। আচ্ছা, টেক্সটগুলো একটু নিয়ে কাজ করতে হবে, মেবি আমাদের টেক্সটগুলো সুন্দর করতে হবে। টেক্সটগুলো সুন্দর করার জন্য আমরা এখানে আসি, ধরি এগুলাকে, এটাকে ধরলাম H2, ফন্ট সাইজ দিব হচ্ছে 40 পিক্সেল, ঠিক আছে? অনেক বড় হয়েছে, আমরা একটু কমাই দিচ্ছি, যেহেতু ওটা বড় না, 30 পিক্সেল দিচ্ছি, ঠিক আছে? এবং কালার আছে ওর নির্দিষ্ট, সেই কালারটা আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে। টিতে ক্লিক করে এখানে ক্লিক করি, দেখি ওর যে কালারটা আছে সেই কালারটা আমরা এখান থেকে নিচ্ছি। ওকে, সুন্দর করতে অনেক সময় লাগে, ঠিক আছে? কাজ সহজ আবার কঠিন, সব কিছু মিলানো। তারপর পি ট্যাগ আছে, পি ট্যাগটাকেও ধরি। সেই পি ট্যাগটারও একটা কালার আছে, কালারটা কোন কালার হবে? মেবি এই যে এটার মতো কালার, তাই তো? চলেন একটু কালারটা নিয়ে আসি এখান থেকেও। আমরা ডিসিলেক্ট করতেছি, এখান থেকে যাই, আবার পিতে ক্লিক করলাম। পিতে ক্লিক করার পর আসতেছে হচ্ছে 22 পিক্সেল, সরি সিলেক্ট হয় নাই। এখানে যাচ্ছি, এখানে এই যে এই কালারটা 9999 কপি করলাম, পিতে আসতেছি, কালার হ্যাশট্যাগ দিয়ে এটা দিলাম। ওকে, হয়ে গেছে আমাদের। এবং উপর নিচ থেকে দেখেন একটা জায়গা আছে কিন্তু, স্পেস কিন্তু উপর থেকে ছাড়া, তার মানে কি এখানেও আমাদের প্যাডিং ইউজ করতে হবে। এবং সেই প্যাডিংটা আমরা সেকশনে দিতে পারি, যে উপর নিচে সমান সমান। তাই আমরা আবার সেই সেকশনকে কল করি। সেকশন ছিল হচ্ছে মেবি ফিচার সেকশন। এখানে আসার পর আমরা বলে হচ্ছে প্যাডিং টপ বটমে দিব হচ্ছে 50 পিক্সেল করে, লেফট রাইটে দিব হচ্ছে 0 পিক্সেল। ওকে, তো দেখেন একটা গ্যাপ এসে যাচ্ছে এবং জিনিসটা আমাদের দেখতে সুন্দর লাগতেছে। জাস্ট কপি করেন, অল সিলেক্ট, সিএসএসে যাই, অল সিলেক্ট, পেস্ট করে দিচ্ছি। ক্লিয়ার সবাই? বুঝছেন? ওকে, তারপর হচ্ছে আমরা নেক্সটে আসি, শোকেজিং সেকশন, তাই তো? আচ্ছা, এইখানে আবার দেখেন একটা কালার আছে ব্যাকগ্রাউন্ডে, সেটা আমরা দিব, সমস্যা নেই। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা কন্টেন্ট দেওয়া, হেডিং দেওয়া, সাথে কিছু কন্টেন্ট। এটা কয় কলামের মধ্যে আছে বলে মনে হয় আপনাদের? পুরো টোটালটা 6 কলাম হতে পারে, তাই না? এবং দুই পাশ থেকে হচ্ছে জায়গা ছাড়া 3 কলাম করে, এটাও হতে পারে, 6 কলামও নিতে পারি আমরা, দেখা যাক। আর এইখানে আমরা কয়টা করে নেব? যেহেতু 3টা করে আছে, এখানে হচ্ছে আমাদের হবে 4 কলাম করে, তাই তো? এটা নিয়ে তার কারো কোনো কনফিউশন নেই। আমরা এই একটা নিলেই এটা করে ফেললে এটা আমাদের এমনি মানে হয়ে যাবে। এবং এইটা যখন আমরা একটা করব, বাকি কাজগুলো আমাদের খুব স্মুথলি, খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমরা শুরু করি, চলেন। শোকেস সেকশন, সেকশনের নাম দিই আগে। সেকশন, ক্লাস নেম দিচ্ছে হচ্ছে শোকেস, এবং এখানে আসি, লিখবো হচ্ছে কন্টেইনার, তারপর হচ্ছে রো। এটা হচ্ছে প্রথমটার জন্য, মানে হেডিংয়ের জন্য রো নিলাম একটা, সেই রোটা হবে হচ্ছে আমাদের কয় কলাম? আমরা এখানে যেটা বুঝতে পারতেছি 6 কলাম হতে পারে। ওকে, তো আমরা 6 কলাম নিচ্ছি এখানে, কল MD6, 6 কলাম হবে।
কন্টেন্টটা দিচ্ছি। কি কন্টেন্ট আছে এখানে? শোকেস ইউর ওয়ার্ক লাইক এ প্রো। আমরা এখানে হচ্ছে আবার H2 দিচ্ছি, এখানে লিখতেছি হচ্ছে শোকেস ইউর ওয়ার্ক লাইক এ প্রো, এবং নিচের দিকে হচ্ছে কিছু কন্টেন্ট আছে পি ট্যাগ, আমরা এখানে হচ্ছে লরেন দিয়ে দিচ্ছি 5। ঠিক আছে, ছোট্ট একটা কন্টেন্ট দিলাম। তো দেখেন এবার এটা কই আসে, দেখছেন এখানে আছে। তো পুরো কলামটাকে যদি আমি এক্স্যাক্টলি মাঝখানে আনতে চাই, আমাদের কি করতে হয়? আগের ক্লাসে দেখেছিলাম, রোতে যে আমরা বলতে পারি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাই না? দেখছিলাম না এগুলা ওই দিন? চলে আসছে মাঝখানে, চলে আসছে। আরেকটা ওয়ে আছে, আপনাদের আজকে আরেকটা শেখাই। সেটা হচ্ছে আমরা এখানে বলতে পারি মার্জিন অটো বা হচ্ছে এম অটো, যেটা হচ্ছে বুস্ট্র্যাপে খুব ছোট করে লেখা যায়, এম অটো, মার্জিন অটো। অর্থাৎ আপনার যে স্পেসটা থাকে সেই স্পেসটাকে দুই পাশ থেকে সমান করে অটো করে মার্জিন দিয়ে দেয়। ঠিক আছে, তারপরও কিন্তু এটা মাঝখানে শো করে। বুঝা গেছে? দুইটা জিনিস দেখালাম কিন্তু, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর হচ্ছে মার্জিন অটো, দুইটা দিলেই মাঝখানে চলে আসে। ওকে, তারপর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অবশ্যই কাজ করে যখন ডিসপ্লে ফ্লেক্স করা থাকে, আর রোতে অলরেডি ডিসপ্লে ফ্লেক্স করাই থাকে, এই জন্য এটা দেয়। বাট অন্যান্য সময় কিন্তু আপনাকে মার্জিন অটো দিয়ে মাঝখানে আনতে হবে। তো মার্জিন অটোটাই আমরা শিখি, এম অটো দিলাম, চলে আসলো এটা। এবং সাথে সাথে দেখেন টেক্সটগুলোকে সেন্টারে আনতে হবে, তাই তো? নতুন আরেকটা ক্লাস নিয়ে সিএসএস করার থেকে আমরা বুস্ট্র্যাপের ক্লাস ইউজ করা ইজি বেশি। জাস্ট বলবেন টেক্সট সেন্টার, এটা বুস্ট্র্যাপের ক্লাস, তাহলে দেখবেন টেক্সটগুলো সেন্টারে চলে আসছে। এখন আর কিছু করার নেই, চলেন আমরা এই রো যদি হয়ে যায়, আমরা পরবর্তী আরেকটা রো নিব। সেই রোতে হচ্ছে আমাদের কলাম হবে কয়টা? 4টা করে কল, আমরা বলতে পারি হচ্ছে এমডি 4 করে 3টা করে কলাম হবে। এবং সেইখানে থাকবে কি কি? ইমেজ থাকবে, তাই তো? একটা ইমেজ আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, ধরেন আমি এই ইমেজটাকে নিচ্ছি এখান থেকে, সেভ করে নিই আগের মতো, অল্টার ধরে ট্রিম করে নিচ্ছি, ট্রিম করে এগুলোকে সেভ করতেছি, সেভ ফর ওয়েভ। আমরা এটাকে দিতে পারি হচ্ছে শোকেস 1 নামে, বা যে কোনো একটা নামে দিলেই হয়। আমরা এখানে দিতে পারি হচ্ছে শোকেস 1 নামে, জাস্ট সেভ করে নিচ্ছি। ওকে, এই ইমেজটাকে নিয়ে কাজ করতে হবে। ওকে ঠিক আছে, চলেন আমরা ইমেজ নেওয়ার সময় অবশ্যই ইমেজকে একটা ডিপের ভিতরে রাখার চেষ্টা করব। ঠিক আছে, ইমেজ নামে আমি একটা ডিপ দিলাম, এবং সেই ইমেজের ভিতরে আমি ইমেজটাকে কল করব ইমেজ ট্যাগ আইএমজি থেকে হচ্ছে সোর্স থেকে ইমেজের স্ল্যাশ শোকেস 1.png। ঠিক আছে, দিয়ে দিলাম। দেখেন আমাদের ইমেজটা চলে আসছে না? ওকে, ইমেজকে কল করার পর আপনাকে ইমেজের সাথে ইমেজের একটা ক্লাস দিতে হয়। এখন পর্যন্ত কিন্তু আমরা বুস্ট্র্যাপ আসার পর কোনো ইমেজ ইউজ করি নাই, করলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছি আর অন্য কিছু। তো এমনিতে শুধু নর্মাল ইমেজ যদি আপনাকে কল করতে হয়, আপনাকে একটা ক্লাস অ্যাড করতে হয়, যেটা নাম হচ্ছে আইএমজি ফ্লুইড। এটা ছাড়া আপনার ইমেজগুলো রেসপন্সিভ হবে না, অর্থাৎ ডিভাইসের সাথে এটা অ্যাডজাস্ট করবে না। আপনাকে অবশ্যই আইএমজি ফ্লুইড এই ক্লাসটা ইমেজের সাথে অ্যাড করতে হবেই সবসময়, কখনো যেন মিস না হয়। ওকে, তো আমরা ইমেজ কল করলাম। আমাদের কাজ কি এখন? আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের এখানে ইমেজ চলে আসছে। আমরা এখন কি করব? ইমেজ তো 4টা আমরা এইভাবে কল করতেই পারি, বাট আমরা যেটা করব, ইমেজের উপরে এই ওভারলে যেটা আছে কালারটা, সেই কালারটা আমরা দেব। সেই কালারটা আমরা কীভাবে দেবো সেটাই এখন আমাদের সবথেকে চ্যালেঞ্জিং পার্ট। সবাই কি রেডি? নতুন কিছু শিখবো একদম পুরো, মানে এখন এটা মনে হয় কেউ জানে না এখন পর্যন্ত, বিফোর আফটারের কাজ আপনারা কেউ জানেন না। তো সবাই একটু মেন্টালি প্রিপেয়ার্ড হন যে আমরা একটা নতুন কিছু শিখতে যাচ্ছি, একজন পুরো র। ঠিক আছে, বিফোর অ্যান্ড আফটার। ওকে, এই যে এই টাইপসের যে ওভারলেগুলো আছে, উপরে কিছু একটা শো করানো, এই জিনিসগুলোকে আনার জন্য আপনাকে একটা জিনিস ইউজ করতে হয়, যেটাকে বলা হচ্ছে সুডো ক্লাস। সুডো ক্লাস বলতে হয়, এটাকে বলা হয়, এবং এগুলো দিয়ে আপনি উপরে নিচে যে কোনো জায়গায় যে কোনো কিছু আপনি শো করাইতে পারবেন। জাস্ট লাইক এগুলোকে কল করতে হয় কীভাবে আমি একটু দেখাচ্ছি। আমি আগে এগুলো একটু কল করে নিই, ঠিক আছে? সিএসএস করতে হবে, এগুলো সিএসএসের কাজ। শোকেস কল করলাম, তারপর হচ্ছে শোকেসের H2P, এগুলো আপনার একটু বাসায় মনে হয় করতে পারবেন, কাজ করতে পারবেন, প্রবলেম হবে না। আমরা ইমেজকে কল করব এখানে, ইমেজ ট্যাগটাকে, ঠিক আছে, ডট, ঠিক আছে, জাস্ট এইভাবে কল করব। এখন এই ইমেজ তো আমরা আছেই আমাদের, তাই না? এগুলো তো লাগতেছে না, ইমেজ তো আমাদের আছে। ইমেজের উপরে আমরা যে ডিভটা নিয়েছি সেই ডিভের উপর আমাকে কিছু কাজ করতে হবে।
এই যে ইমেজ যে ডিভটা নিলাম, এই ডিভকে নিয়ে আমাদের টোটাল কাজ। এইখানে আমাদের সুডো ক্লাস ইউজ করতে হয় এভাবে, অর্থাৎ আমরা হোবার তো ইউজ করছি সবাই, তাই না? হোবারের সাথে যেহেতু আমরা লাস্ট ক্লাসে দেখছি, সেই হোবার একটা সুডো ক্লাস, এরকম কোলন দিয়ে যা লিখতে হয় সবই হচ্ছে সুডো ক্লাস। তো আমাদের কিছু সুডো ক্লাস আছে এরকম বিফোর। বিফোর মানে হচ্ছে আমরা যেটা বুঝি আগে। তো বিফোর দেওয়ার পর অবশ্যই আপনাকে লিখতে হবে হচ্ছে কন্টেন্ট, এটা ছাড়া কখনোই কাজ হয় না, এবং দিতে হয় হচ্ছে কোলন। এখানে আপনি কিছু একটা লিখেন, এটা দেখেন কোথায় শো করে, কই, এই যে দেখছেন উপরে শো করতেছে এটা। আরেকটা সুডো ক্লাস আছে আফটার নামে, দুইটাতেই একই কাজ করা যায়, ঠিক আছে? বাট আমাদের এটার দরকার হচ্ছে, কারণ যখন যদি দুইটা দরকার হয় আমরা দুইটার জন্য ইউজ করতে পারি, বিফোর এবং আফটার, এর জন্য। তো বিফোর মানে আগে, আফটার মানে পরে, সেটা আমরা সবাই বুঝতেছি। তার মানে এখানে আমরা বিফোরে দিব, যেহেতু হচ্ছে আমাদের কালারটা আমাদের উপরে আছে, ঠিক আছে? এটা ইয়ার উপরে। অবশ্যই এটা দেওয়ার পর আপনাকে কন্টেন্ট লিখতে হবে, এবং ইমেজ যেই নাম আছে ইমেজটাকে আবার কল করতে হবে, মানে ইমেজকে। এখানে হচ্ছে আমাদের পজিশনের কাজ হবে। ইমেজ যেটা থাকবে, মানে আপনি যাকে বিফোর করতেছেন তার মেইন ক্লাসের ভিতর আপনাকে বলতে হবে পজিশন রিলেটিভ, এবং ওকে বলতে হবে হচ্ছে পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে? এবং সাথে সাথে ওকে বলতে হবে টপ থেকে 0 থাকুক, মানে যেহেতু অ্যাবসলিউটকে আমরা এগুলো আগে করে আসছি, বলে আসছি, যেমন যখন আমরা ফ্ল্যাগ তৈরি করছি, এই ভ্যালুগুলো পজিশন করলে দিতেই হয়, ঠিক আছে? এবার আমরা দেখব উইথ দিব। উইথ কত হবে বলেন তো? উইথ হবে হচ্ছে, ওর প্যারেন্ট হচ্ছে এখন এই ইমেজ, এই ইমেজের 100% উইথে হচ্ছে আমি তাকে চাই। আমি এখানে বলবো হচ্ছে উইথ হোক তোমার 100%, যেটা হচ্ছে ওর যেই প্যারেন্ট ইমেজের উইথ, সেই উইথ। তারপর হাইটও হবে হচ্ছে 100%, ওরকম। আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি হচ্ছে রেড। দেখেন তো চলে আসছে উপরে, উপরে আসছে না? বিফোর দিয়ে কিন্তু আনলাম, সিএসএস দিয়ে করলাম এগুলাকে। এবার আপনি চাইলে জানেন কি করতে পারেন, ওদের অপাসিটিটা একটু কমায় দিতে পারেন, ঠিক আছে? জাস্ট লাইক দিস, এখান থেকেও আপনি চাইলে কমায় দিতে পারেন এরকম করে, ঠিক আছে? যে আপনার ইমেজের উপর হালকা করে এটা শো করবে, এখান থেকেও দিতে পারেন। আবার চাইলে হচ্ছে আপনি এখানে আপনি বলতে পারেন অপাসিটি। অপাসিটি মানে হচ্ছে স্বচ্ছতা কেমন হবে, এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1, সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0। তো আমি এখানে 1 যদি দেন তার মানে হচ্ছে সলিড, আমি সলিড তো চাচ্ছি না, অবশ্যই আমি হচ্ছে 0.5 দিব, মানে হচ্ছে হালকা থাকবে, ঠিক আছে? অপাসিটি হবে 0.5, দেখেন তো এখানে 0.5 হয়ে আছে। অপাসিটিটা আপনি এভাবেও দিতে পারেন। তো দেখলেন কিভাবে আনা যায় এগুলা? আমরা একটু কালারটা নিয়ে হচ্ছে এই কালারটা, ঠিক আছে? আমরা একটু কালারটা চেঞ্জ করি, যেটা আমাদের অরিজিনাল কালার, আমরা সেই অরিজিনাল কালারটাই নিব। এখান থেকে কল করবো এটাকে, এটা হচ্ছে আমাদের অরিজিনাল কালারটা, তাই তো? এটাই। আর অপাসিটিটা আমরা 0.5 না করে দিই, আমরা 0.6 দিই, 7 দিই, 0.7। ওকে, সবাই কি বুঝতেছেন? সবাই কি বুঝছেন? সহজ নাকি কঠিন, কেমন লাগে, কি মনে হয় আপনাদের? বুঝতেছেন? পজিশন রিলেটিভ অ্যাবসলিউটের কাজ কিন্তু অনেক সহজ এবং কাজ অনেক বেশি। এটাতে যদি এক্সপার্ট হওয়া যায়, আপনি কোন ডিজাইন আটকাবেন না, সব সময় সব ধরনের ডিজাইন আপনি মানে করে ফেলতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। বুঝছেন সবাই, নাকি আমাকে আরেকবার বলা লাগবে? আরেকবার একটু শর্ট করে বলুন। আচ্ছা, মানে ভালো। হ্যাঁ, বিফোর আপনি যদি কোনো কিছুর উপরে বা কোনো কিছুর নিচে যদি কিছু শো করাইতে চান, আপনাকে বিফোর এবং আফটার সুডো ক্লাস ইউজ করতে হতে পারে। এবং সেই সুডো ক্লাস ইউজ করলে আপনাকে হচ্ছে যে মেন ডিভটা সেটাকে পজিশন রিলেটিভ করতে হয়, এবং যে কন্টেন্টটা চাচ্ছেন নতুন করে আফটার অথবা বিফোরে দিবেন সেটাকে অবশ্যই অ্যাবসলিউট। এবং মনে রাখবেন এই কন্টেন্ট যেন কখনো মিস না হয়, এই কন্টেন্ট না দেওয়া মানে হচ্ছে আপনার বিফোর কল করা হয় নাই। তারপর যেহেতু পজিশন করতে হয়, আমরা ফ্ল্যাগ তৈরি করে আসছিলাম, সেখানে আমাদের টপ বটম লেফট রাইট ভ্যালু দিতে হয়েছে। তারপর আমরা ওই অ্যারো উপর নিচে নামাইছিলাম, সেখানে হচ্ছে টপ বটম লেফট রাইট ভ্যালু দেওয়া লাগছে। তো এখানেও হচ্ছে আমাদের টপ থেকে বলবো 0, লেফট থেকে বলবো 0, মানে বাই ডিফল্ট যা থাকে তাই। আর মেন কাজ হচ্ছে আমাদের উইথ নিয়ে, এই উইথটা 100% পাচ্ছে কার? এটা হচ্ছে ওর প্যারেন্ট ডিভ, যেটা ইমেজ সেটার থেকে পাচ্ছে, ডিভ না সরি ক্লাস, সেই ক্লাস থেকে পাচ্ছে। ক্লাসের হাইট যতটুকু হবে ও ঠিক ততটুকু হবে, ঠিক আছে? তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, অপাসিটি দিলাম, ও মাঝখানে চলে আসছে উপরে। এখন আমি যদি এখানে আফটার দিই, আফটার আরেকটা আছে সেটাও যদি দিই, দেখেন কি হয়,
ও আর শো করবে না, নিচের দিকে চলে যাবে। দেখতেছেন, তাও শো করতেছে, উপরের দিকে শো করবে। ঠিক আছে, তো আমরা এখানে বিফোরই দিব। প্রথম অবস্থায় আমরা একটা দিয়ে শিখি, বিফোর দিলাম। কিন্তু এটা কি এমনই থাকবে সব সময়? কিন্তু আমাদের পিএইচডি তো বলতেছে প্রথমে হচ্ছে ক্লিয়ার থাকবে, পরে যখন আমি যদি এখানে কার্সার আনি তখন হচ্ছে এরকমটা চলে আসবে। সেটা করা যায় না? অবশ্যই। চলেন আমরা সেটা একটু করি। আমরা করব যখন ইমেজ ডিফকে হোভার করা হবে তখন এই যে বিফোর ক্লাসটা আছে সেই বিফোর ক্লাসটা অ্যাক্টিভ হবে। ঠিক আছে, এবং তখন হচ্ছে ওর কাজ হবে। আমি চাচ্ছি প্রথমে ওর অপাসিটি থাকুক হচ্ছে 0। ঠিক আছে, এবং আমি এখন যদি বলি ওর অপাসিটি হোক 1, মানে হচ্ছে একদম পুরো সলিড, বা হচ্ছে যেটা ছিল আগে 0.7। এখন যদি দেই, দেখেন প্রথমে নেই, কিন্তু যখন আমি হোভার করতেছি তখন আসতেছে। ব্যাপারটা তো এমনটাই হওয়া উচিত, তাই না? আর আপনি এখানে যেটা করছেন সেখানে হচ্ছে দুইটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েছেন, একটার উপর আরেকটা শো করতেছে। ঠিক আছে, তো দেখছেন হোভার করার পর যে অ্যাক্টিভিটিটা আসতেছে সেটা সহজ। হোভারের ভিতরেই তো সবগুলা করা যেত তাহলে। না, হোভারের ভিতরে সব কিছু করতে পারবেন না। আপনি হোভারের ভিতরে জাস্ট অ্যাক্টিভিটিটা বলতে পারবেন, বাট হোভারের ভিতরে আপনি সব কিছু অ্যাট এ টাইম আনতে পারবেন না। এটা কিন্তু আমাদের বিফোরের ডিজাইন আলাদা করে, এবং যে বিফোরের ডিজাইনটাকে প্রথমে অপাসিটি 0 মানে হচ্ছে মানে শো করবে না, যখন হোভার করা হবে তখন হচ্ছে শো করবে। জাস্ট এতটুকুই আমি চেঞ্জ করব, আর কিছু না। ওকে, এইখানে আরেকটু ইন্টারঅ্যাক্টিভ ডিজাইন করা যায়। এখানে তো দিলেই চলে আসতেছে, তাই না, উপরের দিকে। বাট এটা থেকে আরেকটু সুন্দর করা যায় কি, উপর থেকে পর্দার মতো পড়বে, জিনিসটা কিন্তু সুন্দর হবে। তার জন্য আমাকে তার হাইট যখন আমি দিয়েছি 100%, এখানে আমাকে দিতে হবে হাইট হোক 0, এবং এখানে আমাকে বলতে হবে হাইট, মানে যখন হোভার করা হবে তখন যেন ওর হাইট 100% হয়। HEIGST, হাইট হবে 100% হোভারের পর। আগে সে 0 থাকবে, মানে প্রথমে শো করবে না, পরে শো করবে। দেখি এবার আসে না। আচ্ছা, তার জন্য হচ্ছে আমাকে এখানে বটম থেকে 0, তো টপ থেকে 0, লেফট থেকে 0, আমি ওকে বলবো হচ্ছে টপ থেকে বটম থেকে 0 দিতে হবে। ঠিক আছে, বটম থেকে 0টা চেঞ্জ করে দিচ্ছি। হাইট 100%, অপাসিটি দরকার নাই, এই অপাসিটিটা এইখানে রাখতেছি, মানে আগের মতোই। আমি চাচ্ছি উপর থেকে নিচের দিকে নামুক পুরো জিনিসটা। হাইট প্রথমে 0, তারপর হচ্ছে 100% হচ্ছে। এটা মানে একটা সময় বলে দিই যে এতটা সময় নিয়ে হচ্ছে কাজ করবে। ট্রানজিশন দিচ্ছে হচ্ছে 0.4 সেকেন্ড, জাস্ট এতটুকুই দিচ্ছি যে এতটুকু সময় নিয়ে ও নিচের থেকে নামবে, উপর থেকে নামবে। দেখতেছেন, এখন হচ্ছে ট্রানজিশন দিতে হবে, নিচ থেকে উপরে হচ্ছে। আমি হচ্ছে বটম ছিল, তো আমি এখানে টপই দিচ্ছি, আগের যেটা ছিল সেটা। সেফ, দেখতেছেন এটা কি বেশি ভালো লাগে না দেখতে? উপর থেকে নিচের দিকে নামতেছে। জি ভাই। কিভাবে করলাম সেটা বুঝছেন? জি ভাই। সবাইকে বলছেন, নুফার ভাই, সাইম ভাই, তারপর হচ্ছে সাদাত ভাই, আপু, নাইম ভাই, তাসিম ভাই, নাবিল, সবাই বুঝছেন? আচ্ছা, এখানে হচ্ছে যেটা করছি জাস্ট কিছুই না, হোভারের ভিতরে যে আমি কিছু মানে একটু কাজ করলাম, যেটা প্রথমে ওর হাইট থাকবে না, হাইটটা পরবর্তীতে যখন হোভার করা হবে তখন ওর হাইট হবে 100%, এবং টপ থেকে 0তেই থাকবে। 100% হলে পুরোটা হয়ে যাবে। আমাকে জাস্ট একটু ট্রানজিশন ইউজ করতে হচ্ছে। ট্রানজিশন মানে হচ্ছে আপনার কতটুকু সময় ধরে হচ্ছে এই কাজটা হবে, অ্যাক্টিভিটিটা হবে, সেটা অবশ্যই আপনাকে আগে কল করতে হবে। এখানে আবার কিছু বলা যায়, ট্রানজিশন অল, ইজ ইন আউট। ট্রানজিশন অল মানে হচ্ছে যেই স্পিডে যাবে সেই স্পিডেই আবার ব্যাক করবে, স্মুথ হবে তাহলে ব্যাপারটা। এই জিনিসটাকেই ট্রানজিশন দিতে হয়, এবং অল ইজ ইন আউট এটাকে একটু বলতে হয়। এখন দেখেন যে স্পিডে আছে সেই স্পিডে হচ্ছে চলে যাচ্ছে। আচ্ছা, এখন চাইলে যদি বটম থেকে চান, মানে যে উপর থেকে নিচে উঠবে, আপনাকে জাস্ট বটমের ভ্যালুটা 0 করে দিতে হবে, টপের ভ্যালুটা বটম বলতে হবে, বটম থেকে 0 হোক। ওকে, এখন দেখব কি আমরা উপর থেকে নিচ থেকে উপরের দিকে উঠতেছে।
এভাবে যদি আমরা লেফট রাইট থেকে চাই তাহলে কী করতে হবে, টপ থেকে 0ই রাখতেছি। লেফট রাইট থেকে যদি চাই তখন আমাদের হাইটটা 100% থাকবে, বাট আমাদের তখন উইথটা 0 হয়ে যাবে। আমরা উইথ এখানে দিচ্ছি 0 করে, আর এখানে আমরা হোভার করলে ওর উইথ হবে হচ্ছে 100%। জাস্ট চেক, বারবার রিলোড দেওয়া হবে। দেখতেছেন লেফট থেকে রাইটের দিকে আসতেছে, ঠিক আছে। তো যদি আবার রাইট সাইড থেকে আনতে চান সেক্ষেত্রে লেফটের 0টা না দিয়ে আপনি এখানে দিবেন হচ্ছে রাইট থেকে 0, তখন দেখবেন রাইট থেকে আসতেছে, ঠিক আছে। আবার এমনও করা যায় যে দুই পাশ থেকে আসবে, লিফট যেভাবে ক্লোজ হয় না ঠিক সেমভাবে দুই পাশ থেকে দুইটা আসবে, সেটাও কিন্তু করা যায়। চলেন আমরা সেটা করি। সেটার জন্য আমি এটাকেই আবার একটু কপি করে নিচ্ছি, যেহেতু সেম কাজ আমি বেশি কিছু করব না। আমি জাস্ট এখানে আফটার একটা দিব বিফোর আর একটা দিব আফটার, কারণ আমাদের দুইটা অ্যানিমেশন লাগবে। এবং আমি চাচ্ছি ওর উইথ আফটারকে যখন হোভার করা হবে, সরি কোথায় আছে হোভার, এই যে এখানে আমি আরেকবার কল করব। আমি বলবো বিফোরকে যখন হোভার করা হবে তখন ওর উইথ হবে হচ্ছে 50%, মানে অর্ধেক হবে। এবং যখন আফটারকে হোভার করা হবে তখন ওর উইথ হবে হচ্ছে 50%, মানে দুইটা 50-50 মিলায় হচ্ছে 100% হয়ে যাবে, ঠিক আছে। তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের। এবার আসি, একটা কাজ করতেছে আর একটা আসে নাই। আচ্ছা আফটার চেঞ্জ করতে হবে, দুইটাতেই আমি বিফোর আফটার দুইটাতেই আমি দিচ্ছি। তাহলে হচ্ছে কী হবে, একটা 50 আর একটা 50 দুইটাই দুই পাশ থেকে এসে ক্লোজ হয়ে যাবে। কই আসে না কেন, উইথ 50%, আফটার দিছি রিলেটিভ অ্যাবসোলুট টপ 0 উইথ 0 100% কালার অলওয়েজ ইন আউট। সবই তো ঠিক আছে, না আসার কারণ কি, বিফোর হোভার করলে বিফোর, আফটার বিফোর করলে আফটার, হোভার করলে আফটার। ও আচ্ছা, এখানে আর ভ্যালু চেঞ্জ করতে হবে। আমি একটাকে লেফট করে দিয়েছি, দুইটাই রাইট থেকে আসতেছে। একটা লেফট হবে, একটা লেফট থেকে 0 আর একটা হচ্ছে রাইট থেকে 0। এবার দেখেন লিফটের মতো দুই পাশ থেকেই ক্লোজ হয়ে যাচ্ছে। তো 4-5টা অ্যানিমেশন দেখালাম, সবগুলো কি পারবেন না এখন, যখন যেটা ইচ্ছা করবে দিতে? সহজ নাকি কঠিন, কেমন লাগলো বলেন? মোটামুটি সহজে, কিন্তু কাজ কেমন, মানে মজা পাচ্ছেন? ভাই মজা তো লাগতেছে, এটা বানাইতে পারলে তো মজা লাগে, বাট বানাইতে হবে আস্তে আস্তে হয়ে যাবে, একটু সময় তো দিতে হবে, তাই না? এই ভিডিওটা 2-3 বার দেখবেন, সাথে সাথে করবেন, দেখবেন যে কয়েকবার করলে হয়ে যাচ্ছে। ওকে, আমরা ধরে নিলাম এটা আমাদের ডান। এখন কি করব, আমাদের কয়টা আছে এখানে, টোটাল 6টা আছে। আমরা 6টাকে জাস্ট কপি করে পেস্ট করে দিই, কল MD4 6বার পেস্ট করবো, একবার তো আসছেই। একই রোয়ের ভিতরে জাস্ট কলামগুলো পেস্ট হবে, 1 2 3 4 5, এই হচ্ছে 6, ঠিক আছে। 6টা দিয়ে দিলাম। আপনাদের কাজ হবে শুধুমাত্র ডিফারেন্ট ইমেজগুলো PSD থেকে নিয়ে তারপর হচ্ছে করা। আর এই যে দুইটা লেগে গেছে তো কোনো সমস্যা নেই, একটা কাজ করেন, যেটা হচ্ছে ইমেজেস যে ক্লাসটাকে নিয়েছিলাম সেই ক্লাসটাকে মার্জিন একটা বটম দিয়ে দেন, বা হচ্ছে প্যাডিং বটম দেন। প্যাডিং বটম দেন হচ্ছে 30 পিক্সেল। তাহলে হচ্ছে ওই পুরো ডিপটা থেকে একটা স্পেস নিয়ে নেবে, ঠিক আছে। এটা দিবেন নাকি উপর নিচ থেকে দিবেন, কোনটা দিবেন? এই যে দেখেন প্যাডিং দেওয়ার পর ও কিন্তু নিচের দিকে জায়গাটাকে সহ নিয়ে নিচ্ছে, দ্যাটস ওয়াই আমরা প্যাডিং না দিয়ে আমরা এখানে মার্জিন দিব।
ঠিক আছে, এবার ঠিকঠাক মতো পাচ্ছে। বাহির থেকে জায়গা ছাড়িয়ে দিলাম, পেয়ে যাচ্ছে এবার। সবাই কি ক্লিয়ার? জি ভাই। ওকে, এখন হচ্ছে আমাদের দেখেন ওই যে আইকন আছে দুইটা, তাই না? এই আইকন দুইটাকে মাঝখানে এনে শো করাইতে হবে। চলেন আমরা এই কাজটা করি। যেহেতু রিলেটিভ কে হবে ইমেজ ট্যাগ, তাই তো, তাই না? ইমেজের উপরেই তো হচ্ছে ওরা মানে পজিশনিং হবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই ইমেজের পরবর্তীতে, এটা একটু পরে করা উচিত ছিল, আমরা এখানে হচ্ছে আমরা আইকন বক্স নামে একটা ক্লাস নিতে পারি, এবং সেখানে হচ্ছে আমাদের দুইটা আইকন লাগবে, একটা হচ্ছে সার্চ আইকন আর একটা হচ্ছে লিঙ্ক আইকন। আমরা এখানে যাচ্ছি, সার্চ না, সার্চ বলতে পারি বা জুম ইন জুম আউট। আমরা SER সার্চ দিয়ে দেখি। এই যে এই আইকনটা লাগবে, আমরা একটু নিউ ট্যাব ওপেন করতেছি এবং এখান থেকে হচ্ছে লিঙ্ক, এই আইকনটাকে কল করতেছি। এই যে এটা, কোনটা যেন ওপেন হয়েছে কেস বল, ফিতে দিই। আচ্ছা, এটা দেখেন তো, আইকনগুলো সার্চ করে পাইলে একটু দিয়ে দেন তাড়াতাড়ি, সময় নষ্ট হবে নয়তো। এটা কি আইছে? এটা পাই নাই। আচ্ছা, লিঙ্কটা নিচ্ছে। আচ্ছা, আমি একটা আইকন দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, বেশি নিচ্ছি না। এটা এটা দিয়ে একটা, দেখালি। এটা একটা নিলাম, আরেকটা নিচ্ছি। না, কিছু নেই। আচ্ছা, এগুলোকে এখন আমি CSS এ কল করি। আইকন বক্স কই কল করলাম, সাথে সাথে হচ্ছে আমার আইকন বক্সের যে আইগুলো আছে, আই ট্যাগ মানে এগুলোকে আমি কল করতেছি। ওকে, জাস্ট সিম্পলি এবার আমরা দেখি এখানে কোথায় শো করতেছে এগুলো। এই যে এইদিকে একটু রিলোড দিতে হবে, বুস্ট্র্যাপ এগুলো করে প্রবলেম করতেছে। তো এই যে নিচের দিকে আছে, এই জিনিসগুলোকে আমরা এই মাঝখানে শো করাবো। ইন্সপেক্ট করেন, আমরা একটু কাজ করি। এই যে ডিপটা আছে না ওদের আইকন বক্সকে আমরা বলবো হচ্ছে পজিশন অ্যাবসোলিউট। এই পজিশন অ্যাবসোলিউট করার পর আমরা হচ্ছে ওকে বলবো টপ থেকে 50%, তারপর হচ্ছে লেফট থেকে 50%, তারপর আমরা কালারটা একটু হোয়াইট করে দিচ্ছি, #FFF। মাঝখানে শো করতেছে, খুব ভালো কথা। তো এই হচ্ছে আমাদের এক্স্যাক্টলি মাঝখানে চলে আসে, বাট এখন এক্স্যাক্টলি মাঝখানে আসে নাই। আমাদের যেটা করতে হয়, ট্রান্সলেট করতে হয় সেই আগের মতোই। ট্রান্সলেট যেহেতু 50-50 ভ্যালু দিচ্ছে, আমাদের এখন হচ্ছে আবার -50-50 মানে ধাক্কা দিতে হবে দুই পাশ থেকেই আবার মাইনাস করে। তো এখান থেকে যাচ্ছি -50%, এখান থেকে দিতে হচ্ছে -50%। তো এক্স্যাক্টলি মাঝখানে চলে আসছে। বাট আমাদের এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বক্স আছে একটা, সেই বক্সটা আমরাও দিব। তো চলেন এইখানে আসি, আমাদের যে আইকনগুলো আছে সেই আইকনগুলোকে ধরি। এখানে আমরা দিব হচ্ছে বর্ডার দিব হচ্ছে 1 পিক্সেল, এভাবে কল করতে হয় বর্ডারকে। প্রথমটা হচ্ছে কতটুকু মোটা হবে, তারপর হচ্ছে সলিড হবে নাকি বর্ডারের টাইপ কেমন হবে, অবশ্যই সলিড টাইপ হবে, এবং হচ্ছে কালারটা হবে হচ্ছে #FFF দিচ্ছি, ঠিক আছে। কিন্তু ওদের একটু মানে জায়গা দরকার, তার মানে হচ্ছে আমাদের একটু প্যাডিং দিতে হবে। প্যাডিং দিচ্ছি আমি, চারপাশেই প্যাডিং দরকার, আমি দিচ্ছি হচ্ছে প্যাডিং 10 পিক্সেল করে। তো দেখেন মোটামুটি একটা ভালো একটা স্পেস পেয়ে গেছে। তারপর একটু বাঁকানো আছে, আমরা সেখানে দিব হচ্ছে বর্ডার রেডিয়াস দিচ্ছি হচ্ছে 5 পিক্সেল, জাস্ট সিম্পলি অল্প একটু করে দিয়ে দিচ্ছি।
তো এক্স্যাক্টলি মাঝখানে আমার এখানে চলে আসছে একদম পুরোই ভালোভাবে এগুলো চলে আসছে, বাট একটা আইকন আমার নিচের দিকে শো করতেছে। তো সেটাকে আমি একটু চেইন ইন্ডেক্স বলে এটাকে, আমি সেটা করে একটু উপরের দিকে নিয়ে আসার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, আসতেছে না। তো সেভ করি এগুলাকে, কন্ট্রোল ভি, এইখানে আসি কন্ট্রোল ভি, ঠিক আছে? এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই আইকনগুলোও ঠিকঠাক মতো মাঝখানে শো করতেছে একদম উপরে, কিন্তু যখন আমরা চাচ্ছি যখন এটা থাকবে না, মানে হোভার করব তখন আসবে, বাট এর আগে আসবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এই আইকনটাকে আলাদা করতে হবে। হ্যাঁ, আমার কারেন্ট চলে গেছে, আমি ভিডিও করতেছি, আমি ভিডিওটা শেষ করে পরে দিয়ে দিব। হ্যাঁ, ভিডিও ক্লোজ করি নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো আইকন বক্সকে যখন যখন ওইটাকে হোভার করাও তখন আইকন বক্সটা অ্যাক্টিভ হবে। তো আমি এখানে আবার এগুলোকে কল করতেছি, মানে এখান থেকে কপি করে নিচ্ছি এখানে সহজ করার জন্য। আইকন বক্সে যখন হোভার করা হবে তখন হচ্ছে আমার এবার আইকন বক্স যেটা আছে সেই বক্সটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে? তার মানে আইকন বক্সটা প্রথমে শো করবে না, দ্যাট মিনস ওর হচ্ছে অপাসিটি হবে 1, অপাসিটি হবে 0, এবং যখন হোভার করা হবে তখন হচ্ছে ওর অপাসিটি হবে 1, অপাসিটি 1 হবে। এখন যদি দেখি প্রথমে শো করতেছে না, বাট আমি যখন হোভার করতেছি তখন এটা আসতেছে, তাই তো? ওকে, তো এই যদি হয় অবস্থা, আমরা একটু ট্রানজিশন দিতে পারি যেন একটু আস্তে আস্তে হয়। আইকন বক্স কোথায়? ইমেজের যখন আইকন বক্সে, এখানে আমরা একটু ট্রানজিশন ইউজ করি যেন অ্যানিমেশনটা একটু ধীরে হয়। 0.4 সেকেন্ড, অল, ইজ ইন আউট, সেভ করি, তাহলে দেখবো একটু স্লোলি আসতেছে। এবং এটাকে আমি যদি সব জায়গায় কপি করে দিই, সব জায়গায় আমার এই কাজটা ঠিকঠাক মতো পেয়ে যাবে। আমি আইকন বক্সটা সব জায়গায় কপি করে দিচ্ছি এই ইমেজের নিচে। ওকে, তাহলে এখন ইমেজগুলো চেঞ্জ করলে, আইকনগুলো চেঞ্জ করলে আমার এই জিনিসগুলো একদম পুরো পারফেক্ট থেকে পারফেক্ট হয়ে গেল, ঠিক আছে? ওকে, এই ছিল এই পার্টটুকু। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ফর্মটা চলেন স্টার্ট করি এবার। তো কন্ট্যাক্ট ফর্মের জন্য আমরা এইখানে যাব আর একটা সেকশন নেব, যেটার নাম দিতে পারি হচ্ছে সেকশনের ভিতরে ক্লাস নেম দেবো হচ্ছে ফর্ম, এবং ফর্মের ভিতরে আমরা বুটস্ট্র্যাপের রেডিমেড ফর্ম আমরা ইউজ করতে পারি চাইলে। আমরা গেট বুটস্ট্র্যাপে গেলে ও ফর্ম অলরেডি ক্রিয়েট করাই আছে, আমরা জাস্ট ওখান থেকে এটা ইউজ করবো। সরি, আমার নেট চলে গেছে, কারেন্ট নেই যেহেতু, চলে আসবে। আমরা গেট বুটস্ট্র্যাপে যাই, সেখান থেকে চলে আসবে এটা। রেডিমেড ফর্ম তৈরি করা আছে, আমরা জাস্ট সেই ফর্মগুলোকেই ইউজ করবো এখানে। ওকে, একটু টাইম লাগবে। ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে এতটুকু পর্যন্তই রাখতেছি। আপনাদের অ্যাসাইনমেন্টও থাকবে, কাজও করবেন এতটুকুই, কারণ আমি কারেন্ট না থাকার কারণে, নেট না থাকার কারণে পুরো পেজটা কমপ্লিট করতে পারিনি। তবে আপনারা যদি সেটা বাসায় ট্রাই করতে চান বা করেন, যদি কোনো হেল্প দরকার হয় আমাকে বলতে পারবেন, আমি হেল্প করব এই পার্টটুকু। আপনাদের যদি করতে চান বাসায়, আমি হেল্প করবো এই পার্টটুকু করার জন্য, ঠিক আছে? ওকে, আমি তাহলে ভিডিওটা আপলোড করে দিয়ে দিব, আপনারা হচ্ছে অতটুকু করেন। 2টা সেশন বাকি আছে, আনফর্চুনেটলি আমরা শেষ করতে পারলাম না কারেন্ট না থাকার কারণে।
যদি এটা কেউ বাসায় করেন আমি হেল্প করবো আপনাদের যদি ট্রাই করতে চান, তবে সেটা খুবই ইজি। দেখি নেট মেবি চলে আসছে, আমি একটু দেখি। আমি এখান থেকে রিজয়েন করতেছি। আচ্ছা, তারাও সবাই চলে গেছে। ওকে, ঠিক আছে, খুদা হাফিজ।